সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত 16th সিউডিএস ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ওয়ার্কশপের প্রথম অনলাইন ক্লাসে। প্রতি বছরই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডিবেটের মান উন্নয়নের লক্ষ্যে এছাড়াও পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন, প্রোনাউন্সিয়েশন বিভিন্ন বিষয়ের উপর তাদের ওয়ার্কশপের আয়োজন করে থাকি এবং ইতোমধ্যেই এটি আমাদের 16তম ওয়ার্কশপ এবং পুরো বাংলাদেশের বৃহৎ ওয়ার্কশপ হিসেবে এটি বিশেষ সুনাম অর্জন করেছে। আমরা যখন ওয়ার্কশপটি শুরু করেছিলাম তখন ছিল ফেব্রুয়ারির 16 তারিখ 2020 সাল, কিন্তু করোনা মহামারীর কারণে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা দুর্ভাগ্যবশত আপনাদের ক্লাসগুলো সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারিনি। এছাড়া নোভিস চ্যাম্পিয়নশিপটিও সম্পন্ন করতে পারিনি। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের এই ক্লাসগুলো এখন অনলাইনে আমরা পরিচালনা করব এবং নোভিস চ্যাম্পিয়নশিপটিও অনলাইনেই পরিচালনা করব। তাই তার রেশ ধরেই আজকে আপনাদের প্রথম ক্লাসটি হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। আজকে এই ক্লাসটি নেওয়ার জন্য আমাদের সাথে কিনোট স্পিকার হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মিস্টার সাইদ আহসান খালিদ স্যার। এছাড়াও স্যার শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন পত্রিকা এবং জার্নালে নিয়মিত লেখক হিসেবে কাজ করছেন। স্যার বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আইন ও জীবন অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক। এছাড়াও প্রথম আলো বন্ধু সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে স্যার কাজ করেছেন পরপর 2 বার। এছাড়াও স্যার বিদ্যানন্দ ফাউন্ডেশনের এডুকেশন সেক্রেটারি হিসেবে কাজ করছেন। আর দেরি না করে আমরা আমাদের কিনোট স্পিকারকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি তো এর মধ্যে অবগত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আমরা ওয়ার্কশপটি আয়োজন করে থাকি সবসময় সিউডিএস থেকে। এটা ইতিমধ্যে মানে খুবই ফেমাস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রই সবসময় মানে বছরের প্রথমে যখন ভার্সিটিতে ভর্তি হতে আসে সবার আগ্রহই থাকে এই সিউডিএস এর ওয়ার্কশপটার প্রতি, যার কারণে প্রতি বছরই প্রায় 1000+ পার্টিসিপেন্ট নিয়ে আমরা ওয়ার্কশপটা আয়োজন করি। আর সবচেয়ে আনন্দের সংবাদটা হচ্ছে স্যার আমরা প্রায় 6-7 মাস গ্যাপ যাওয়ার পরেও যখন আমরা এই ওয়ার্কশপটা অনলাইনে নিব এটার জন্য যখন আমরা পার্টিসিপেন্টদের সাথে যোগাযোগ করেছি তারা প্রত্যেকেই খুব আগ্রহ প্রকাশ করেছে আমাদের সাথে ক্লাসটা করার জন্য। তো স্যার দেরি না করে আমরা আজকে সবাই যেহেতু খুব আগ্রহ করছে আমাদের ক্লাসের জন্য, স্যার আপনাকে ফ্লোরটা দিয়ে দিচ্ছি এবং স্যার আপনি পুরো ক্লাসটি কন্ডাক্ট করবেন। ধন্যবাদ সারা। এবং চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যে 16th পাবলিক স্পিকিং এবং ডিবেট ওয়ার্কশপ, আমার সৌভাগ্য যে এর আগেও বেশ কয়েকবার চিটাগং ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটির এই ইনিশিয়েটিভে আমি নিজেকে সম্পৃক্ত করার সুযোগ আমার হয়েছিল এবং এই প্রথমবারের মতো অনলাইনে এই ক্লাসটি নিতে হচ্ছে। এর আগের যে কয়েকবার আমি নিয়েছি সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে সেটি আসলে অফলাইনে ছিল এবং ফেস টু ফেস ছিল। তো সেটি আসলে অনেক বেশি আমি মনে করি যে এক্সাইটিং আর কি, যে এক সামনে কথা বল সিইউডি আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্যই অনুরোধ করছি। খুব সম্ভবত স্যারের লাইনটি একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, আশা করি স্যার কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে থাকবেন। স্যার আমাদের মধ্যে আচ্ছা, ফিরে এসেছে। ডিসকানেক্ট হয়ে গিয়েছিল নাকি? জি স্যার। ধন্যবাদ। তো স্যার তাহলে আমরা তো দেরি না করে ক্লাসটা শুরু করি। জি আচ্ছা, ধন্যবাদ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্যারের ক্লাসটি উপভোগ করার জন্য এবং আপনাদের যে সকল প্রশ্ন থাকবে স্যারের কাছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কমেন্টের এবং প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর দেরি না করে আমি ফ্লোরটা স্যারকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সারা। এবং আজকের এই লাইভ
লাইভ ওয়ার্কশপ প্রোগ্রামে যারা যুক্ত হয়েছেন আমার সাথে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। তো আমাকে পরিচয় করে দেওয়া হয়েছে একজন রিসোর্স পার্সন হিসেবে, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আমি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। তো আমি আসলে এই সিইউডিএস এর ওয়ার্কশপে আজকে যারা পার্টিসিপেট করছেন, আমি আসলে কোনো ক্লাস নিতে চাই না। আমি চাই যে আমার যে টপিকটা আমার জন্য নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। তো এই বিষয়ে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার যে জার্নি, পার্সোনাল জার্নি, কিভাবে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে আমি পার্সোনালি সম্পৃক্ত হয়েছি, কিভাবে এই ইনভলভমেন্ট আমাকে আমার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আমার অভিজ্ঞতার পরিবর্তনের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রেখেছে, কিভাবে আমি উপকৃত হয়েছি, আমার সেই পার্সোনাল জার্নিটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এটি প্রথাগতভাবে কোনো লেকচার বা আমি এটা একটা স্লাইড ইউজ করব ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। সেখানে আমি অনেক ক্ষেত্রে আমি ছবি ব্যবহার করব, যে ছবিগুলো আমারই ব্যক্তিগত বিভিন্ন এনগেজমেন্টের ছবি, এবং সেই ছবিগুলো আমি ইন্টেনশনালি ব্যবহার করছি এই কারণে যে আমি দেখাতে চাই যে আমার জার্নিটা কেমন ছিল, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমার লাইফকে কিভাবে পরিবর্তন করেছে। এবং সেটি দেখানোর আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে আমি তো আপনাদের চেয়ে বয়সে অনেক সিনিয়র, রাইট, এবং আমি প্রফেশনালি নিশ্চয়ই আপনাদের চাইতে অনেক বেশি ব্যস্ত। তো আমি যদি এই বয়সে এই ইনভলভমেন্টের সাথে এই বিষয়গুলোর সাথে যদি আমি ইনভলভ থাকতে পারি, তাহলে আপনারা তো আমার চেয়ে অনেক বেশি ইয়াং, এনার্জেটিক, এবং ইউ হ্যাভ লটস অফ স্কোপ অ্যান্ড টাইম রাইট নাও। তাহলে আপনাদের, আমি মনে করি যে আমি স্টুডেন্ট লাইফে যে ভুলটা করেছি বা যে সময়টুকু আমি অপচয় করেছি, আমি চাইবো যে আপনারা সেটি করবেন না, এবং দিস ইজ দ্য রাইট টাইম টু স্টেপ অন। তো আজকের ক্লাসটা একই সাথে আমি স্লাইডও ব্যবহার করব, কথাও বলবো, আবার আমাদের যেই প্রাসঙ্গিক যে ছবিগুলো থাকবে সেই ছবিগুলো আমরা ব্যবহার করব। তো আপনারা টপিক দেখে বুঝতে পারছেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। একটা কথা জানিয়ে রাখি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করেছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে অনার্স থার্ড ইয়ার পর্যন্ত আমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল না। ইনফ্যাক্ট মানে আমার স্টুডেন্ট লাইফের একটা বড় অংশ কেটেছে শুধু লেখাপড়া করে, বা আমি শুধুমাত্র লেখাপড়ার মধ্যে ফোকাস ছিলাম। এর বাইরে আমার আরেকটা অভ্যাস ছিল যে বই পড়া। তো সেই বই পড়াকে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস ধরে এর বাইরে কিন্তু আমার আর কোনো লাইফ ছিল না, আর কোনো অ্যাক্টিভিটিস ছিল না। সুতরাং আমার যা কিছু কো কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটি আসলে শুরু হয়েছে অনার্স তৃতীয় বর্ষের পরে। তো সেই হিসেবে আপনারা কিন্তু আমার চাইতে এগিয়ে আছেন। আপনারা অনেকেই আমি জানি যে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন বা বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে আছেন। তো এটাও একটা আমি মনে করি যে লেসন, যে স্টার্ট করার জন্য, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ হওয়ার জন্য সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এই অর্থে যে আপনি যখনই এটা ফিল করবেন, নেসেসিটি ফিল করবেন যে আমার ইনভলভ হওয়া উচিত, আপনি সাথে সাথে ইনভলভ হয়ে যেতে পারেন। এবং আমি বলবো যে যত আর্লি অ্যাজ পসিবল ইউনিভার্সিটি লাইফের শুরুতেই যদি আমরা এটাতে ইনভলভ হই, তাহলে এটা আমাদের জন্য নানান রকমের উপকারিতা আমাদের জন্য বয়ে নিয়ে আসবে। তো আমি একটু আমার স্লাইডে যাচ্ছি যাতে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এ সুবিধা হয়। আমরা এখন একটু দেখবো যে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আসলে আমরা কি বুঝি। এই বেসিক একাডেমিক কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করা দরকার। এক্সট্রা কারিকুলার আর কো কারিকুলার, এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি। এটা মানে হচ্ছে যে দিজ আর সাম অ্যাক্টিভিটিস দ্যাট ফল আউটসাইড দ্য রেলম অফ দ্য নর্মাল কারিকুলাম অফ স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি এডুকেশন। আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের কলেজ, স্কুলে যেটা আমাদের ফিক্সড যে কারিকুলাম আছে, যেটি আমাদের পড়তে হয়, যে বিষয়গুলোর উপর আমাদের পরীক্ষা দিতে হয়, যে বিষয়গুলো আমাদেরকে আমরা বলতে পারি যে কম্পালসারি, হ্যাঁ, আমরা ভালো না লাগলেও যেটা আমাদের পড়া লাগে, যেটার উপর আমাদের পরীক্ষা দিতে হয়, কুইজ দিতে হয়, টিউটোরিয়াল দিতে হয়, এই বিষয়গুলোর বাইরে যখন অন্য কিছু যখন আমরা শিখি, এই কারিকুলামের বাইরে গিয়ে যখন আমরা কোনো কিছু শিখি, তখন সেটাকে আমরা বলি যে এক্সট্রা কারিকুলার। আর এই যে ফিক্সড যে কারিকুলাম আছে, সেই কারিকুলামকে হেল্প করে, ফ্যাসিলিটেট করে এরকম আবার কিছু অ্যাক্টিভিটিস আছে, সেটাকে আমরা বলি যে কো কারিকুলার। কো মানে সহকর্মী, আমরা বলি না কো ওয়ার্কার, সহকর্মী।
সো কিছু আছে যেটা আমার একাডেমিক যে লেখাপড়া সেটিকে ফ্যাসিলিটেট করে, আর কিছু আছে যেটার সাথে আমার একাডেমিক লাইফের বা আমার পড়াশোনার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই বা অনেক দূরবর্তী সম্পর্ক। তো আমাদেরকে স্টুডেন্ট লাইফে এরকম এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার সব ধরনের অ্যাক্টিভিটিজের সাথে আমাদেরকে ইনভলভ হতে হবে। তাহলে আমার পাঠ্যক্রমের বাইরে, আমার সিলেবাসের বাইরে আমার যেই ইনভলভমেন্ট, যে অ্যাক্টিভিটিসগুলোতে আমি ইনভলভ হব, এগুলোকে আমরা বলছি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা কো কারিকুলার অ্যাক্টিভিটি। এবং জেনারেলি ইট ইজ ভলান্টারি। এটা আমরা সাধারণত প্রেশারাইজড হয়ে করি না, বা এটা কম্পালসারি না, এটা ভলান্টারি, এটা স্পন্টেনিয়াসলি আমরা করি, মন থেকে করি, হৃদয় থেকে করি। এটা না করলে কোনো পানিশমেন্ট আমাদেরকে দেওয়া হয় না, এটা না করলে কোনো পেনাল্টি নাই। এই কাজগুলোতে ইনভলভ না হলে আমার একাডেমিক গ্রেডিং এ কোনো প্রবলেম হয় না। তারপরে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই কাজগুলো আমরা করে এসেছি, অনেক বেশিরভাগ স্টুডেন্ট করে না, অনেকেই করে। এবং আজকে আর ক্লাসে আমরা দেখবো যেগুলো আমাদের কেন করা উচিত, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে আমাদের কেন ইনভলভ হওয়া উচিত। তো যেটা বলছিলাম যে এই কাজগুলো কিন্তু ভলান্টারি, অর্থাৎ কেউ যদি এই কাজগুলো না করে, এই অ্যাক্টিভিটিসগুলোর সাথে যদি ইনভলভ না হয়, তাহলে তার একাডেমিক কোনো লস হইতে হবে না, কিন্তু তার যে লস হবে সেটা একাডেমিক লসের চেয়ে আসলে অনেক বেশি গুণ আমি মনে করি যে ইনজুরিয়াস। এবং এর ভিতরে কিছু কাজ আছে যেটাকে আমরা বলছি সোশ্যাল, কিছু আছে ফিলান্থ্রোপিক বা চ্যারিটিমূলক কাজ, সেটা আমরা দেখব। এখানে কিছু টাইপসের কথা আমরা দেখতে পাচ্ছি যে টাইপস অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। কি কি ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে? আসলে এই লিস্টটা একেবারেই মানে এক্সহস্টিভ না, কনক্লুসিভ না। এটা মানে পৃথিবীতে এই ধরনের অ্যাক্টিভিটিস হাজার হাজার কোটি কোটি হইতে পারে। অর্থাৎ এটা কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার বলতে আমরা বুঝি যে লেখাপড়ার বাইরে, পাঠ্যক্রমের বাইরে আমার যা কিছু অ্যাক্টিভিটি, যাই আমার ভালো লাগে, যেটাই আমি ফিল করি ভলান্টারিলি মন থেকে, যে কাজটা করতে আমি আনন্দ পাই, যে কাজটা করলে আমার তৃপ্তি আসে, যে কাজটার সাথে ইনভলভ হলে আমি মনে করি যে আমি নতুন কিছু শিখতে পারছি, নতুন কিছু জানতে পারছি, সবগুলোই কিন্তু এই কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে আসবে। তারপর আমাদের বোঝার সুবিধার্থে আমরা কয়েকটা ভাগ এটাকে ভাগ করতে পারি। যেমন কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা হচ্ছে লিটারারি অ্যাক্টিভিটিস, যেটি আমার একাডেমিকের সাথে খানিকটা সম্পৃক্ত। যেমন আমি যদি বলি যে আবৃত্তি করা, সাহিত্য চর্চা করা, বই লেখা, ব্লগিং করা, সো এগুলো হচ্ছে সাম লিটারারি অ্যাক্টিভিটিস। একেবারে এটা ইন্টেলেকচুয়াল ক্রিয়েটিভিটির সাথে এটার সাথে সম্পৃক্ততা আছে। অনেকেই আছে যে ভালো লেখালেখি করে, কবিতা লেখে, গল্প লিখে, উপন্যাস লিখে, গল্পের বই বের করে, বা বিভিন্ন ব্লগে লেখালেখি করে, কবিতার দেয়ালিকা বের করে। সো অনেকে আছে কার্টুন আঁকতে পারে, অনেকে আছে ক্যারিকেচার আঁকে। সো এটা যার যার আগ্রহের বিষয়, এবং এগুলোকে আমরা বলতে পারি যে লিটারারি অ্যাক্টিভিটিস। কিছু অ্যাক্টিভিটিস আছে যেটার সাথে ইন্টেলেকচুয়াল ক্রিয়েটিভিটির সম্পর্ক নাই, কিন্তু এটার সাথে ফিজিক্যাল ডেভেলপমেন্টের সম্পর্ক আছে, অর্থাৎ আমার শরীর উন্নয়ন। যেমন অনেকে আছে আমাদের মধ্যে যে জিম করতে পছন্দ করে, রাইট? অনেকে আছে যে ওয়াকিং ক্লাবের সাথে সম্পৃক্ত। বাংলাদেশে কিন্তু অনেকগুলো ক্লাব আছে যারা হচ্ছে ওয়াকিং কে প্রমোট করে। হাঁটা ক্লাব, এই ক্লাবের সদস্যরা হাঁটে। আবার আমরা জানি যে লাফিং ক্লাব আছে, হাসে। একটা নির্দিষ্ট সময় পার্কে গিয়ে, ঢাকাতে এটা আমার সুযোগ হয়েছিল ইনভলভমেন্টের, নির্দিষ্ট সময়ে সকালবেলা পার্কে গিয়ে, রমনা পার্কে গিয়ে সবাই মন খুলে হাসবে। কেন হাসবে? কারণ হাসার ভিতর দিয়ে তার কিন্তু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, এবং এটার ভিতর দিয়ে সে স্ট্রেস ফ্রি হয়ে যাচ্ছে। তো এরকম ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য জিম হতে পারে, সেটা অনেকে আছে বডি বিল্ডিং, অনেকে আছে ওয়েট লিফটিং, অনেকে আছে বিভিন্ন স্পোর্টস যেটার সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সম্পৃক্ত আছে, শরীর উন্নয়ন। অনেকেই আছে যে সাইক্লিং করে, অনেকেই দৌড় প্রতিযোগিতায় পার্টিসিপেট করে। সো এগুলো হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। তারপর কিছু আছে সিভিক ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। এটি আবার আরেকটু ভিন্ন ধরনের। এটা কিরকম? এটা হচ্ছে বিভিন্ন নাগরিক অধিকার, দাবি, বিভিন্ন ধরনের সিভিক রেসপন্সিবিলিটিস ডেভেলপমেন্টের জন্য যারা কাজ করে। এরকম অনেক সংগঠন বাংলাদেশে আছে, পরিবেশ নিয়ে কাজ করে, ক্লাইমেট নিয়ে কাজ করে, স্ট্রিট চিলড্রেনদেরকে নিয়ে কাজ করে, ট্রাফিক সিস্টেম নিয়ে কাজ করে, পভার্টি নিয়ে কাজ করে, দারিদ্র্য নিয়ে কাজ করে, সমাজের যারা বঞ্চিত দরিদ্র মানুষজন আছে তাদেরকে নিয়ে কাজ করে, মানুষের নারীদের অধিকার নিয়ে কাজ করে, শিশুর অধিকার নিয়ে কাজ করে। সো এরকম বিভিন্ন ক্লাব আছে যারা মানুষের মধ্যে যে সিভিলিটি, মানুষের মধ্যে নাগরিক যে দায় দায়িত্ব আছে, এটি সৃষ্টি করার জন্য ভলান্টারিলি
কিছু কাজকর্ম আছে যেখানে এই স্টুডেন্টরা ইনভলভ হতে পারে। তারপর আছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। মানুষ তো শুধু নিজের জন্য বাঁচে না, এটি কিন্তু একটা পশুর সাথে, একটা প্রাণীর সাথে মানুষের ডিফারেন্স। উই ডু নট লিভ ফর আওয়ারসেলভস, উই লিভ ফর আদার্স। আমাকে শুধু নিজে বাঁচলে হয় না, আমার চারপাশে যারা আছে তারা কিভাবে ভালো থাকতে পারে তাকে সেটিও কিন্তু আমাকে দেখতে হয়। সুতরাং সামাজিক কল্যাণের জন্য অনেক সংগঠন বাংলাদেশে আছে যারা সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করে, যারা চ্যারিটি করে, যারা দরিদ্র শিশুদের নিয়ে কাজ করে, যারা পথ শিশুদেরকে পড়ায়, যারা দারিদ্র বিমোচন নিয়ে কাজ করে, এরকম নানান সংগঠন বাংলাদেশে চট্টগ্রামে আছে। দেন লেজার টাইম অ্যাক্টিভিটিস, এটাকে আমরা বলতে পারি যে পাস টাইমস, অথবা এটা আমাদের অবকাশ। কেউ আছে গার্ডেনিং করে, কেউ বই পড়ে। লেজার অ্যাক্টিভিটিস, কেউ স্টাম্প কালেক্ট করে, কেউ কারো হয়তো ঐতিহাসিক বিভিন্ন নিদর্শনের প্রতি কারো আগ্রহ থাকতে পারে। এক একজন তার অবসর সময় এক এক কিছু করে। দেন দ্য লাস্ট ওয়ান আমরা দেখতে পাচ্ছি যে প্লেজার ট্রিপ অ্যাক্টিভিটিস। অনেকে আছে যে সুযোগ পেলেই, একটু সময় পেলেই, অবকাশ পেলেই বেড়াতে চলে যায়, ট্রাভেলিং করতে পছন্দ করে, যেটা আমি খুবই পছন্দ করি। সো প্লেজার ট্রিপ, বেড়াতে পছন্দ করে। এখন বেড়ানোর মধ্যে আবার দুই প্রকার আছে। একটা হচ্ছে যে ট্যুরিস্ট, যে বিভিন্ন দর্শনীয় স্থানে যায়, ছবি তুলে, তারপরে হচ্ছে ভালো হোটেলে থাকে, ভালো জায়গায় খায়, সুন্দর করে ছবি তুলে ফেসবুকে দেয় বা সোশ্যাল নেটওয়ার্কিং এ দেয়, তারপর সে চলে আসে। আরেকটা হচ্ছে ট্রাভেলার হচ্ছে যে যেখানে ট্যুরিস্ট তার চলা শেষ করে, ট্রাভেলারের পথ চলা সেখান থেকে স্টার্ট হয়। যেখানে সাধারণ মানুষ যায় না, ট্রাভেলার সেখানে যায়, এবং গহীন সৌন্দর্যটা সে বের করে নিয়ে আসে। দেন আবার আমরা বলতে পারি যে কেউ কখনো ওই জায়গায় যায় নাই, সে আমরা ক্রিয়েট করলো। সো এরকম নানান রকমের হতে পারে। তা আমরা যেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে। কেউ আছে মার্শাল আর্ট শিখে, এটাও একটা সেলফ ডিফেন্সের জন্য, এটা আমরা শিখতে পারি, খুবই দরকারি। কেউ আছে যে যারা গান পছন্দ করে, গান গাইতে পারে, এটা একটা গড গিফটেড চর্চার বিষয় আছে। ড্যান্স, এটাও একটা ক্রিয়েটিভিটি, এটাও একটা স্কিল, আর্ট। কেউ আছে যে স্পোর্টস, বিভিন্ন স্পোর্টস এর সাথে ইনভলভ, কেউ ভালো ফুটবল খেলে, কেউ ভালো ক্রিকেট খেলে, কেউ অনেকে আছে যে সাইকেল নিয়ে স্টান্টিং করে, কেউ আছে আর্চারি করে। তো বিভিন্ন রকমের স্পোর্টস আছে, ইয়োগা আছে, মিউজিক হতে পারে, পাবলিক স্পিকিং খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। এবং এই সবগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলি যে সফট স্কিলস। এই স্কিলগুলো কিন্তু কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। এটা এরকম না যে কেউ এটা তার জন্মের সাথে সাথে এটা সাথে করে নিয়ে এসছে। এই স্কিলগুলো কিন্তু আমরা বাই এক্সারসাইজ, আমাদের অনুশীলনের মাধ্যমে, আমাদের প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা এটা কি শিখতে পারি। এবং এগুলো আমাদের নানানভাবে আমাদেরকে উপকৃত করে। কিভাবে উপকৃত করে সেটা আমরা দেখব, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিভাবে আমাদেরকে উপকৃত করে। এই কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা মাল্টিপল উপকারিতা আছে। তো আমি আসলে এই উপকারিতা নিয়ে লেকচার দিতে চাই না। এটা আমি বিশ্বাস করি যে আপনারা যার যেটা ভালো লাগে, এরকম না যে আমি যেটা বলছি, আমি যেটা দেখাচ্ছি এখানে সেটাই আপনাকে করতে হবে, নট লাইক দ্যাট, এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। যা আপনার ভালো লাগে, যেটা করতে আপনার পছন্দ হয়, যেটা করতে ইউ ফিল লাইক টু ডু, সেটা আপনি করবেন। আমার কথা মতো করতে হবে এমন কোনো কথা নেই, আমি কারো মতো করিনি। সুতরাং আমি যে কারণে এটা দেখাচ্ছি সেটি হচ্ছে যাতে আপনার একটা আইডিয়া থাকে যে এরকমটাও করা যায়, এরকম একটা সুযোগও কিন্তু আছে। আপনি চাইলে আপনার লাইফটা এভাবেও লিড করতে পারেন। আমি বলছি না যে আমি যে লাইফটা লিড করছি দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ান, অথবা আমি যা করছি আপনাকেও তাই করতে হবে। নো, প্রত্যেকটা জীবন আলাদা, প্রত্যেকের রুচি আলাদা, টেস্ট আলাদা, ভ্যালুটা আলাদা। তবে আমি আপনাকে অপশনস গুলো বলতে পারি যে এই কাজগুলো করার অপশনস আপনার আছে, এবং এই কাজগুলো করলে আপনি কি কি সুযোগ সুবিধা, কি কি বেনিফিট আপনি পাবেন। সো it has number of values. একটা হচ্ছে এডুকেশনাল ভ্যালু, সাইকোলজিক্যাল ভ্যালু, এটা আমাদের মানসিকভাবে আমাদেরকে প্রশান্তি দেয়। আমি যে বলছি কারণ এটা কম্পালসারি না, এটা ভলান্টারি, এটা আপনি মনের আনন্দ থেকে করছেন। কেউ আছে ফটোগ্রাফি করে, মনের আনন্দ থেকে করে। কেউ আছে যে টাকার জন্য করে, দ্যাটস সামথিং ডিফারেন্ট, এটা তার বিজনেস, এটা তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হবে তখন যখন সেটা ভলান্টারি হবে, এবং যখন সেটা আমি মনের আনন্দের জন্য, নিজের আত্মতৃপ্তির জন্য যেটা আমি করব। সুতরাং একটা মানসিক প্রশান্তি, সাইকোলজিক্যাল ভ্যালু, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা এই কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা পাই।
এটা একটা সোশ্যাল ভ্যালু আছে। যারা এই ধরনের কাজগুলো করে তাদের মধ্যে কিন্তু একটা সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি হয়, একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি হয়। এটার এই ধরনের কাজগুলোর সাথে যারা ইনভলভ থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তাদের মধ্যে তাদের সোশ্যালাইজেশনটা, যারা এই কাজগুলো করে না, ইনভলভ থাকে না, তাদের চাইতে এই মানুষদের সোশ্যালাইজেশন প্রক্রিয়াটা ভালো হয়, তাদের সোশ্যাল স্কিলটা বেটার হয়, তারা তারা ওয়েল কমিউনিকেটেড হয়, সহজে অন্যের সাথে তারা যোগাযোগ স্থাপন করতে পারে, তাদের কানেক্টিং স্কিল ভালো হয়। ফলে দেখা যাচ্ছে এটা একটা সামাজিক মূল্য কিন্তু আছে, অর্থাৎ সমাজে তাকে চিনে, যারা এই ধরনের কাজগুলোর সাথে ইনভলভ হয় তার একটা সে গ্রহণযোগ্যতা তৈরি হয়, সোশ্যাল ভ্যালু তৈরি হয়। হ্যাঁ, সে সামাজিক মানুষ, তো সামাজিক জীব, সে তো একা একা বসবাস করতে পারে না। তো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যখন সে কাজগুলো করে, তখন এটা কিন্তু সমাজে তার একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়। সিভিক ভ্যালু স্বাভাবিকভাবেই আমাদের ন্যায় অন্যায় আমাদেরকে জানতে শেখায়, যারা এই কাজগুলো নিয়ে করে। আমরা জানি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ, টিআইবির অনেকে মেম্বার আছে, ইয়েস মেম্বার বলে। তাহলে টিআইবি কি কাজ করে? ট্রান্সপারেন্সি, দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। মানবাধিকার কমিশনের বিভিন্ন মানবাধিকার নিয়ে কাজ করে, এরকম অনেক অর্গানাইজেশন আছে, তারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। ফলে যখন এই ক্লাবগুলোর সাথে যখন আমি ইনভলভ হব, তখন আমার মধ্যে এই ধরনের সিভিক সেন্স, এই ধরনের সিভিক ভ্যালু, এটা আমার ভিতরে ক্রিয়েট হবে। আমি তখন আমার কোনটা ভুল কোনটা শুদ্ধ এটা আমি জানতে পারবো। নাগরিক হিসেবে আমার কি অধিকার, অন্যের কি দায়িত্ব, অন্যের প্রতি আমার কি অধিকার, এটি আমরা জানতে পারবো। কালচারাল ভ্যালু, অফকোর্স কালচারাল ভ্যালু, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, রিক্রিয়েশন ভ্যালু, সব। এর চাইতে আরেকটা বড় বিষয় হলো বিনোদন, যেটার আমি একটা মানসিক শান্তি পাবো, আমার একটা অবসর সময়টা এই কাজগুলো করে ভালো ভালো কাটবে। তো সুতরাং আমি এটা নিয়ে আর একাডেমিক ডিসকাশনে বেশি যাচ্ছি না। এটি যে যে কাজ আমরা করব, সেই কাজের ভ্যালু আমাদের ভিতরে তৈরি হবে, এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমি প্রথমে আসি যে পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেট, এটি আপনারা কেন করবেন, যেটি নিয়ে আজকের আপনাদের যে ওয়ার্কশপ, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেট ওয়ার্কশপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে কি, ডোন্ট রেজ ইউর ভয়েস, ইমপ্রুভ ইউর আর্গুমেন্ট। যে যুক্তিতে পারে না, সে কি করে? সে তখন তার ভয়েস রেজ করে, সে চিল্লায়, সে ঝগড়া করে, সে চিৎকার করে, সে তার ভয়েসকে প্রাধান্য দেয়। হ্যাঁ, আর যে ডিবেট জানে, যে ডিবেট করবে, সে কিন্তু যুক্তিতে আসবে, সে রেশনালিটি দিয়ে কথা বলবে, সে রিজন নিয়ে কথা বলবে। সুতরাং এই পুরো পৃথিবীটা আসলে টিকে আছে যুক্তির উপরে। কারণ আমি যদি যুক্তি না মানি, যুক্তি মানে হচ্ছে আইন, আমি তো আইনের মানুষ, আইন মানে হচ্ছে যুক্তি, যেটা যৌক্তিক সেটা আইন। তা আমি যদি আইন না মানি, আমি যদি যুক্তি না মানি, তাহলে তো এটার কোনো মানবিক সমাজ এটি হবে না, এটা পশুর সমাজ হবে। পশুর ভিতরে কোনো যুক্তি থাকে না, হ্যাঁ, পশুর ভিতরে কোনো ধরনের রিজনিং না থাকতে পারে। কিন্তু মানুষ যেহেতু, আমি তো আমার মাসেল পাওয়ার দিয়ে আমি বিতর্কে জয়লাভ করতে পারবো না, আমাকে আর্গুমেন্ট দিয়ে জয়লাভ করতে হবে, আমাকে আমার রিজন দিয়ে জয়লাভ করতে হবে। এবং পাবলিক স্পিকিং, যেহেতু আমি মানুষ, আমাকে যখন আরেকটি মানুষের সাথে, আরেকটি কমিউনিটির সাথে, বা কমিউনিটির ভিতরে অন্যান্য মানুষের সাথে আমাকে কি করতে হবে? কমিউনিকেট করতে হবে। তো কমিউনিকেট করার উপায় কি? স্পিচ, কথা বলতে হবে। আমি যদি কথা বলতে না জানি, আমি যদি কথা বলতে ভয় পাই, তাহলে কিন্তু এটি একটি বিরাট সমস্যা। এবং এটি যে শুধু পার্সোনাল লাইফের সমস্যা তা কিন্তু নয়, এটি প্রফেশনাল লাইফেও, সোশ্যাল লাইফেও, ফ্যামিলি লাইফে, এমনকি একেবারে কনজুগাল লাইফে, আমার বেডরুমের ভিতরেও কিন্তু এটি প্রবলেম ক্রিয়েট করবে। কারণ পুরো পুরো সংসার টিকে আছে, পরিবার টিকে আছে, সমাজ টিকে আছে, রাষ্ট্র টিকে আছে কমিউনিকেশনের উপরে। বোঝার ভুল হবে। আমি যেটা জানি সেটা আমি পরিষ্কারভাবে আরেকজনকে বোঝাতে পারবো না যদি আমার পাবলিক স্পিকিং স্কিল যদি না থাকে। আমার ডিবেট না থাকলে আমি আমার রিজন, আমার রেশনালিটি, এটিকে আমি উপস্থাপন করতে পারবো না। সুতরাং ডিবেট আমাকে কি করে? ডিবেট আমাকে যুক্তি দিয়ে কথা বলতে শেখায়। ডিবেট আমাকে শেখায় যে কিভাবে মাসেল পাওয়ারের চাইতে, কিভাবে জাস্ট ভয়েসের চাইতে, কিভাবে আমি অন্য যে কোনো ফোর্সের চাইতে আমি আমার যুক্তি দিয়ে একটি কাজ সম্পাদন করব এবং আমি আমার পজিশনটি ক্লিয়ার করব। সুতরাং ডিবেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে বক্সের বাইরে চিন্তা করতে শেখায়। সবাই যেভাবে চিন্তা করে, সাধারণ মানুষ, একজন ডিবেটার কিন্তু সেভাবে চিন্তা করে না, সে চিন্তা করে লজিক্যালি, সে ইলজিক্যাল কথাবার্তা বলবে না। সুতরাং এই জন্য পাবলিক স্পিকিং এবং ডিবেট আমাদের জন্য খুবই দরকারি। এখন এই পাবলিক স্পিকিং নিয়ে কে কে ভয় পায়? কে কে ভয় পায় দেখি হাত তুলেন। হ্যাঁ, কমেন্ট বক্সে লিখতে পারেন যে কে কে ভয় পান, কথা বলতে ভয় পান।
এবং বহু মানুষ কথা বলতে ভয় পায়। অনেকে আমাদের মধ্যে আছে যারা এখন দেখছেন যে ক্লাসে স্যার যখন প্রশ্ন জিজ্ঞেস করে যে কে বলতে পারবে, তখন দেখা যাচ্ছে কি মুখ লুকিয়ে ফেলে, রাইট? এবং অনেকে আছে যে উত্তরটা জানা আছে কিন্তু সে ভয়ে বলছে না, উত্তর জানা আছে কিন্তু সে কথা বলছে না। অনেকেই আছে যে কোনো একটা পাবলিক ফাংশনে তাকে কিছু বলতে বলা হলো, মাইক দেওয়া হলো, হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়েছে, অথচ যে বিষয় নিয়ে আলাপ হচ্ছে সে বিষয়ে কিন্তু তার ধারণা আছে, সে কথা বলতে পারে। অনেকেই আছে এরকম না যে কথা বলতে পারে না, সবাই কিন্তু কথা বলতে পারে, বোবা ছাড়া বাকি সবাই তো কথা বলতে পারে, কিন্তু কথা বলতে কি পায়? ভয় পায়, কথা বলতে ভয় পায়। তো সুতরাং এটা খুবই কমন একটা বিষয় যে পাবলিক স্পিকিং ফোবিয়া, এটাকে আমরা বলছি ফোবিয়া। ফোবিয়া মানে হচ্ছে ভয়ঙ্কর ভয়। অনেকে হচ্ছে শাই ফিল করে, বিয়ে শাদিতে যেতে চায় না, সামাজিক গ্যাদারিং এ, সোশ্যাল গ্যাদারিং এ যেতে চায় না। কেন? গেলে কথা বলতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। তো এটা কেন হচ্ছে? বিকজ কথা বলতে আমরা ভয় পাই। এখন প্রশ্ন হচ্ছে যে কথা বলতে ভয় পাওয়া এটি কি আসলে খুব অস্বাভাবিক বিষয়? আমরা এখন একটা স্ট্যাটিস্টিক্স দেখবো যে কথা বলতে ভয় পাওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখন এই যে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি টপ 10 গ্লোবাল ফিয়ার্স। বিশ্বে যে 10টি বিষয়ে সবচেয়ে মানুষ বেশি ভয় পায়, টপ 10 গ্লোবাল ফিয়ার্স, সেখানে আমরা দেখতে পাচ্ছি সবচাইতে বেশি ভয় পায় 19% ভয় পায় হচ্ছে পাবলিক স্পিকিং এ। মানুষ পাবলিক স্পিকিং এর চাইতে মৃত্যুকে কম ভয় পায়, ডেথ, আমরা দেখতে পাচ্ছি অনলি 16%। অনেকে আছে স্পাইডারকে ভয় পায়, না মাকড়সাকে ভয় পায়, অনেকে তেলাপোকা ভয় পায়, অনেকের হাইট ফোবিয়া আছে, হ্যাঁ, অনেকে উঁচু জায়গায় চড়তে ভয় পায় বা উঁচু বিল্ডিং উঠতে ভয় পায়, লিফট উঠতে ভয় পায় সংকীর্ণ জায়গায়, অনেকে দেখা যাচ্ছে কি ফ্লাই করতে ভয় পায়, বিমানে উঠতে চায় না, হ্যাঁ, অনেকে ছোট জায়গাকে ভয় পায়। এরকম যে ভয় পাই, আপনারা কিন্তু কমেন্টে লিখতে পারেন কে এখানে যে 10টি গ্লোবাল ফিয়ার্স আছে আপনার ফিয়ার সবচেয়ে বেশি কোনটাতে, রাইট? টপ 10 গ্লোবাল ফিয়ার্স এর মধ্যে আপনার ভয় সবচেয়ে বেশি কি, কিসে আপনি ভয় পান? অনেকে আছে যে মৃত্যুর চাইতে তেলাপোকা বেশি ভয় পায়, রাইট? হ্যাঁ। তো পাবলিক স্পিকিং এ ভয় পাওয়া এটা ইটস কোয়াইট নর্মাল। এটা বিশ্বের 19% লোক এই টপ 10 গ্লোবাল ফিয়ার্স এর মধ্যে এটাকে ভয় পায়। একজন বলছে আমি শুধু মেয়েদের সামনে কথা বলতে ভয় পাই। যাক, আশা করি আপনার ভয় শীঘ্রই কেটে যাবে। হ্যাঁ, দ্যাটস ফাইন। ওকে, ওয়েল। অনেকে বলছে যে এক্সাম ভয় পায়। হ্যাঁ, এক্সামকে তো একটু ভয় পেতে হবে। এক্সাম একদম একদম ভয় না, কিছুটা ভয় পাওয়া কিন্তু হেলদি, রাইট? একদম ভয় না পেলে তো আপনার মধ্যে নার্ভাসনেস আসবে না, নার্ভাসনেস না আসলে আপনার মধ্যে এটা নিয়ে সিনসিয়ারিটিও আসবে না। অনেকে বলছে স্ট্রমস ভয় পায়, অনেকে পাবলিক স্পিকিং বলছে। হ্যাঁ, আমি খুব মজার ওপিনিয়ন দেখতে পাচ্ছি, পড়ালেখার ভয় লাগে অনেকের। পড়ালেখাকে, অনেকে পরীক্ষাকে ভয় পায়। এবং পরীক্ষা আমাদের বাংলাদেশে এত বেশি এটাকে ভীতিকর করে তোলা হয়েছে যে আমার মনে আছে আমরা যখন এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছি, আমাদের কিন্তু রচনা আসতো পরীক্ষার পূর্ব রাত্রি, তাই না? পরীক্ষার পূর্ব রাত্রি মানে কেমন ভয় পেলে পরীক্ষাকে, যে এটা একটা পাবলিক পরীক্ষায় একটা রচনা হিসেবে আসে যে পরীক্ষার পূর্ব রাত্রি। হ্যাঁ, অনেকে বলছে পাবলিক স্পিকিং কোনো ভয় নেই। দারুণ। তাহলে পাবলিক স্পিকিং এ কারো যদি ভয় থাকে তাহলে সেটিকে কিন্তু আমাদেরকে দূর করতে হবে। এবং আমি সিওডিএস কে ধন্যবাদ জানাবো যে তারা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে যেটির ওয়ার্কশপের শিরোনামই হচ্ছে পাবলিক স্পিকিং এন্ড ডিবেট ওয়ার্কশপ। তার মানে যারা এই পাবলিক স্পিকিং এ যাদের ভয় আছে, ভীতি আছে, তারা কিন্তু এই ওয়ার্কশপের মাধ্যমে আপনাদের ভয়টাকে আপনারা কাটিয়ে উঠতে পারেন। ওই যে মাউন্টেন ডিউতে বলা হয় না যে ডার কা আগে জিত হ্যায়, ভয়ের আগে জয়। সো ভয়কে জয় করতে হবে। এবং এই পাবলিক স্পিকিং, এটা আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল, খুবই গুরুত্বপূর্ণ। এটি আমি পার্সোনাল লাইফেও এটার মানে ইমেন্স বেনিফিট। এখন আমরা একটু দেখবো যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ পাবলিক স্পিকিং। একজন বলছে যে চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায়। হ্যাঁ, এটি কিন্তু সাইকোলজিস্টরা বলছেন আপনি চোখে চোখ রেখে কথা বলতে ভয় পাচ্ছেন, ইটস বিকজ আপনার কনফিডেন্স লেভেল কম। আপনি যখন পাবলিক স্পিকিং স্কিল যখন আপনার ডেভেলপ করবে, আপনি কিন্তু চোখে চোখ রেখে তখন আর কথা বলতে ভয় পাবেন না। আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ চোখ যে মনের কথা বলে। ওয়েল, একজন বলছে যে বেশি কথা বলে কোনোদিন গণপিটুনি খাবো এই ভয় আছে।
হ্যাঁ, বেশি কথা বলা ঠিক না, কিন্তু আপনি যদি ডিবেট করেন, আপনার যদি ডিবেটিং স্কিল থাকে, আপনি যদি ডিবেট কালচারের ভিতরে থাকেন, তাহলে কিন্তু আপনি জানবেন যে কোন কথা বলা দরকার, কোন কথা বলা দরকার নাই, কোন কথা কোথায় বলবো, কতটুকু বলবো, এটি আপনি লাভ করবেন ডিবেটিং এর মাধ্যমে। এটি সিইউডিএস আমাদেরকে শেখায়। যারা চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাথে যারা ইনভলভ থাকে, তাদের ভিতরে কিন্তু ইনহেরেন্টলি ওই স্কিলটা ডেভেলপ করে যে আমি বাজে কথা বলবো না, আমি অকারণ কথা বলবো না, অপ্রাসঙ্গিক কথা বলবো না, অযৌক্তিক কথা বলবো না। ডিবেট মানে কি? ডিবেট মানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে আমাকে আমার যুক্তিটা বলতে হবে, পিন পয়েন্ট আসল কথাটা বলতে হবে, এবং শুধু বললেই হবে না, আমাকে এমন ভাবে যুক্তি দিতে হবে যে আলটিমেটলি আর্গুমেন্টটা আমার ফেভারে চলে আসবে, রায়টা আমার ফেভারে চলে আসবে, আমার পজিশনটা কি হবে, আপহোল্ড হবে। সো ডিবেট এই জন্য আমাদেরকে শেখা দরকার, ডিবেটিং স্কিল এই জন্য আমাদেরকে দরকার। পাবলিক স্পিকিং আর ডিবেটিং দুটো কিন্তু একটা একটার সাথে ইন্টিগ্রেটেড, একটা একটার সাথে কিন্তু কথা বলবে না, সে একদম কারেক্ট পয়েন্টে যৌক্তিক কথাটাই উপস্থাপন করবে। অনেকেই আমি দেখতে পাচ্ছি যে পাবলিক স্পিকিং ফোবিয়া আছে, দাঁড়িয়ে কথা বলতে ভয় লাগে, স্যারের সামনে কথা বলতে ভয় লাগে, চিরেই কেটে যাবে। আপনারা যে সাহস করে আজকের ওয়ার্কশপে সম্পৃক্ত হয়েছেন, এটা ফার্স্ট স্টেপ, এটাই ফার্স্ট স্টেপ। এবং নিয়মিত প্র্যাকটিস করলে, আপনি যদি ডিবেট করেন, আপনি যদি সিইউডিএস এর সাথে থাকেন, তাহলে দেখবেন সিইউডিএস কিন্তু প্রচুর ওরা প্র্যাকটিস সেশন করায়। ইংলিশ ডিবেট আছে সিইউডিএস এর, বাংলা ডিবেট আছে। তো আপনি কিন্তু একটা নিয়মিত চর্চার ভিতরে থাকবেন, নিয়মিত কথা বলবেন, অনেক। আর এই যে ফোবিয়া, এই যে ভয়, এটা কিন্তু আর থাকবে না, আপনার আস্তে আস্তে জড়তাটা কেটে যাবে। আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, যে যে হয়তো আপনি দেখছেন, খুব মুগ্ধ হয়ে শুনছেন যে সিইউডিএস এর একজন বক্তা, যিনি সেরা বক্তা হচ্ছেন, এত চমৎকার করে বাংলা বলছেন, এত চমৎকার করে ইংরেজি বলছেন, অথবা যারা পাবলিক স্পিকার, যাদেরকে আপনারা ইউটিউবে ফেসবুকে ফলো করেন, যাদের কথা আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেন, এত সুন্দর করে কথা বলছে, এত চমৎকার ফ্লুয়েন্সি, এত ফোর্সফুল দিয়ে তারা কথা বলছে, এটা কিভাবে সম্ভব হলো? আমি কেন ওদের মতো হতে পারছি না? তো আমাকে সবসময় মনে রাখতে হবে যে ওরা কেউই কিন্তু মায়ের পেট থেকে কথা শিখে আসে নাই। এই বিদ্যা কেউ কিন্তু বাইবর্ন না, এই বিদ্যা কিন্তু আসলে কেউ কারো ইনহেরিটেড না। এটা কি? এটা ডেভেলপড, এটা প্রত্যেকে যার যার চেষ্টার ভিতর দিয়ে এটাকে ডেভেলপ করেছে। সুতরাং আপনার মধ্যে যদি সেটি না থাকে, স্কিলটি, সেটি কিন্তু আপনি গ্রাজুয়ালি কি করবেন? ডেভেলপ করবেন, সেই সুযোগ আপনার আছে। বেটার লেট দেন নেভার, বেটার লেট দেন নেভার। তাহলে পাবলিক স্পিকিং করলে কি লাভ হবে? একটা হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স বাড়বে, ডেফিনেটলি। আপনি যে কোনো জায়গায় আপনি কনফিডেন্ট ফিল করবেন, যে কোনো প্ল্যাটফর্মে আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এবং যারা এই ডিবেটিং করে, যারা পাবলিক স্পিকিং এ স্কিল যাদের তৈরি হবে, দেখা যাবে অন্যরা কথা বলার আগেই আপনি মাইক নেওয়ার চেষ্টা করবেন, অন্যরা কথা বলার আগে আপনি আপনার ওপিনিয়ন এক্সপোজ করতে চাইবেন। এটা কেন? এটা হচ্ছে বিকজ অফ ইউর সেলফ কনফিডেন্স, কারণ আপনি জানেন যে আপনি কথা বলতে পারবেন এবং গুছিয়ে বলতে পারবেন। সেকেন্ড, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে গেট নোটিসড, আপনাকে সবাই চিনবে। 100 জন স্টুডেন্টের ভিতরে আপনি দাঁড়িয়ে গেলেন, 100 জন অডিয়েন্সের ভিতরে আপনি দাঁড়িয়ে আপনার বক্তৃতাটি দিলেন, তাহলে বাকি 99 জনকে কিন্তু কেউ নোটিশ করলো না, আপনাকে নোটিশ করলো, আপনাকে দেখলো, আপনাকে লোকে চিনবে। আমরা যারা পাবলিক ফিগার, যাদেরকে আমরা চিনি, পাবলিক স্পিকার হিসেবে যাদেরকে আমরা জানি, যাদেরকে আমরা ফলো করি, আপনারা দেখবেন যারা সবচেয়ে ভালো ভালো বক্তৃতা দেন, তাদেরকে কিন্তু সবাই চেনে। কেন চেনে? বিকজ দ্য টকস গুড, দ্য টক গুড, তারা ভালো কথা বলে, তারা চমৎকার কথা বলে। সো আপনি যদি ভালো কথা বলেন, আপনি যদি গুছিয়ে কথা বলেন, সুন্দর কথা বলেন, আপনার দিকে সবাই। আর কেউ বক্তৃতা দেওয়ার সময় সে যদি অগোছালো কথা বলে, সে যদি অযৌক্তিক কথা বলে, তার কথার মধ্যে যদি কোনো এসেন্স না থাকে, আপনি কিন্তু ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন, আপনি কিন্তু তার কথা শুনবেন না। সো নিজেকে ইম্পর্টেন্ট করার জন্য যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো কমিউনিটিতে, যে কোনো সার্কেলে নিজেকে নোটিশ করার জন্য আপনার কিন্তু পাবলিক স্পিকিং স্কিলটা রাখা দরকার। মেক ইউরসেলফ মোর কমফোর্টেবল অ্যারাউন্ড আদার পিপল।
আপনার কিন্তু তখন আর সোশ্যাল ফোবিয়া থাকবে না। আমাদের অনেকেই আছে, আমরা সামাজিক প্রোগ্রামগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ আমি যেতে চাই না, আমি বলি যে আমি ইন্ট্রোভার্ট। আসলে কিন্তু সেটা না, আপনি আসলে ভয় পাচ্ছেন। আপনি আপনাকে অনেকেই আছে যে কথা বলতে হবে এই ভয়ে অনেক প্রোগ্রামে যায় না। সো if you have public speaking skill, it will make a difference in your life, in your business, in your career, and in your community, even in your family. বিশেষ করে মেয়েদেরকে বলছি, আপনার যদি ডিবেটিং স্কিল থাকে, পাবলিক স্পিকিং স্কিল থাকে, আপনি কিন্তু মানে যে কোনো ধরনের আর্গুমেন্টে বা হাজবেন্ডের সাথে আর্গুমেন্টে কিন্তু আপনার একটা আমি বলবো যে একটা বেনিফিটে থাকবেন, একটা প্রিভিলেজ পাবেন ডিবেটার যারা, রাইট? সো ডেমনস্ট্রেট ইউর নলেজ। অনেকেই আছে যে অনেক জানে, তার পেট ভর্তি বিদ্যাসাগর, কিন্তু দেখা যাচ্ছে কি সে কথা বলতে পারে না। তা আপনার যদি এক্সপ্রেশনটা না থাকে, আপনি যদি কথা বলতে না পারেন, আপনি যা জানেন সেটি যদি আপনি প্রকাশ করতে না পারেন, তাহলে কিন্তু এত বিদ্যার এটা কিন্তু কোনো লাভ হলো না, কেউ জানলো না যে আপনার বিদ্যাটি আছে। সুতরাং আমি যা জানি সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, আমাকে জানতে হবে আমি জানি। 2 নাম্বার হচ্ছে আমাকে জানাতে হবে যে আমি জানি, আমার বিদ্যাটাকে শেয়ার করতে হবে। শেয়ার না করলে তো এটা পৃথিবীর সমাজের কারো কোনো উপকারে আসলো না। আপনি যে জানলেন, আপনার ভিতরে যে বিদ্যা আছে, জ্ঞান আছে, প্রুডেন্স আছে, এটা যদি আপনি এক্সপোজ করতে না পারেন, এক্সপ্রেস করতে না পারেন, তাই এই বিদ্যা শিখে তো কোনো লাভ নেই। আমাদের ভিতরে এরকম অনেক মানুষ আছে যারা নিজেরা অনেক জ্ঞানী, অনেক গুণী, অনেক কিছু জানেন, কিন্তু যারা কথা বলতে পারেন না, যারা যে কোনো একটা সিচুয়েশনে গিয়ে এম্বারাসড হয়ে যান, বিব্রত হয়ে যান। এটি আপনারা অ্যাভয়েড করতে পারবেন ইফ ইউ ডু ওয়েল ইন পাবলিক স্পিকিং। আপনার যদি পাবলিক স্পিকিং স্কিল তৈরি হয়। আর পাবলিক স্পিকিং স্কিলটা কিভাবে তৈরি হবে? এটার একটা বড় উপায় হচ্ছে ডিবেটিং একমাত্র উপায় না, আরো অনেক উপায় আছে, কিন্তু একটা উপায় হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে ডিবেটিং। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ইউর ওন সাপোর্টার্স। আপনি যদি সুন্দর কথা বলেন, অবশ্যই আপনার ফলোয়ার তৈরি হবে, আপনাকে মানুষ পছন্দ করবে, আপনার কথা মানুষ শুনতে চাইবে, আপনাকে বিভিন্ন প্ল্যাটফর্মে ডাকা হবে, আপনাকে বিভিন্ন জায়গায় অতিথি করা হবে, আপনার একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি হবে, আপনাকে সব জায়গায় মানুষ নোটিশ করবে, এবং আপনার যে কাজ সেটার একটা রিকগনিশন আপনি সব জায়গায় পাবেন। ফলে আপনার একটা ফলোয়ার্স তৈরি হবে। and fine tune your verbal and non-verbal communication skills. So এটার বেনিফিট বলে আসলে শেষ করা যাবে না। তো আমি আশা করব যারা এই লাইভটি দেখছেন, এখানে সংযুক্ত হয়েছেন, সবাই এই পাবলিক স্পিকিং এর বিষয়ে জোর দিবেন, এবং সিইউডিএস এর সাথে যেহেতু আপনারা যুক্ত হয়েছেন, আপনারা যদি এটি সিইউডিএস এর কার্যক্রমের সাথে যদি নিজেদেরকে ইন্টেন্সিভলি যদি আপনারা সম্পৃক্ত রাখেন, আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আফটার 4 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স, আপনি যখন গ্রাজুয়েশন করে বের হবেন, আজকের আপনি আর 4 বছর পরের আপনি, there will be a difference, a great difference. That will be two totally different person. এটা একেবারে গ্যারান্টিড। আপনি এই ফোবিয়া থেকে বের হয়ে আসুন, একটা স্কিল, এটাতে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগার কোনো কারণ নেই। আপনি ডিবেট করুন, আপনি স্পিকিং প্র্যাকটিস করুন, and that will give you multiple benefits. আপনার জীবনকে, আপনার বর্তমান জীবন এবং আপনার যে ভবিষ্যতের যে পেশাগত জীবন, এটা যে কিভাবে, কতভাবে যে আপনাকে বেনিফিট দিবে, ইউ ক্যান নট জাস্ট ইমাজিন। কারণ আপনি বাংলাদেশে এমন কোনো চাকরি আপনি পাবেন না, যদি চাকরি করতে চান, এমন কোনো চাকরি আপনি পাবেন না যে চাকরিতে আপনাকে ভাইবা ফেস করতে হবে না, ইন্টারভিউ ফেস করতে হবে না। ইন্টারভিউতে ভালো করার উপায় কি? পাবলিক স্পিকিং। কারণ আপনি ভয় পাচ্ছেন না, আপনি নার্ভাস না, আপনি কনফিডেন্ট, আপনি সুন্দর করে কথা বলতে পারেন, আপনি সুন্দর করে গুছিয়ে ওনাদের প্রশ্নের উত্তরটা বাংলা হলে বাংলা, ইংরেজিতে হলে ইংরেজিতে আপনি দিতে পারবেন। তাহলে আপনি পজিটিভলি ইন্টারভিউ বোর্ডকে আপনি ফেস করতে পারবেন, ফলে আপনার চাকরি পাওয়াটা সহজ হবে, আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট ভালো হবে। আপনি যদি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তাহলে আপনাকে রেগুলারলি কি দিতে হবে? প্রেজেন্টেশন দিতে হবে, আপনার ইনহাউস প্রেজেন্টেশন দিতে হবে, কর্পোরেট প্রেজেন্টেশন দিতে হবে। তাহলে যার পাবলিক স্পিকিং ভালো, যে স্কিলটা ইউনিভার্সিটি লাইফে ডেভেলপ করতে পেরেছে, সে কিন্তু এই বেনিফিটটা তার প্রফেশনাল লাইফেও কিন্তু সে পাবে। আচ্ছা, আমি এটি নিয়ে আর সামনে যাচ্ছি না, নেক্সটে চলে যাচ্ছি। তারপরে এই ডিবেট বা পাবলিক স্পিকিং, এটিতে হচ্ছে যে চর্চার বিষয়। আরেকটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। আপনি এটির সাথে সাথে, এটির পাশাপাশি, ডিবেটের বা পাবলিক স্পিকিং এর পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে নিজেকে ইনভলভ করতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে ট্রেকিং এন্ড ট্রাভেলিং।
ট্রেকিং অ্যান্ড ট্রাভেলিং। ট্রেকিং কি? ট্রেকিং হচ্ছে যে ট্রাভেলিং এর সাথে আবার ট্রেকিং এর একটা পার্থক্য আছে। ট্রেকিং মানে হচ্ছে পাহাড় বাওয়া, পাহাড়ি পথে চলাচল করা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ট্রেলস। ট্রেলস, ট্রেকিং দ্য ট্রেলস। হ্যাঁ, ট্রেকিং মানে হচ্ছে যে খুব কষ্ট করে, খুব পরিশ্রম সাধ্য। মাউন্টেনিয়ারিং আরেকটি শব্দ। ট্রাভেল তো ট্রাভেল, ভ্রমণ করা আমরা সবাই জানি। তো আমাদের মধ্যে অনেকেই এরকম আছে যারা আজকে আমাকে দেখছেন, আমি নিশ্চিত জানি যে অনেকে এমন আছেন যারা এখনো কক্সবাজার দেখেন নাই, যারা এখনো বান্দরবান যান নাই, যারা সিলেট যান নাই, যারা বরিশাল যান নাই দেশের ভিতরেই, যারা চট্টগ্রামের যে ঠিক পাশে আমাদের আধা ঘন্টার দূরত্বে, 40 মিনিটের দূরত্বে অনেক সুন্দর সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে ঝর্ণা আছে, জলপ্রপাত আছে, সেগুলো দেখার সুযোগ অনেকেরই হয় না যারা আমাকে আজকে শুনছেন। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আসছে, আমি প্রশ্নগুলো আসলে একসাথে নিতে চাই আফটার কমপ্লিটিং দ্য সেশন। সো অনেকেই কিন্তু দেখে নাই। এবং আমি নিজের কথা যদি বলি যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে ইন্টারমিডিয়েট পাশ করার পরে যখন ঢাকা গেলাম, এটাই ছিল আমার প্রথম ঢাকা যাওয়া এবং প্রথম চট্টগ্রামের বাইরে যাওয়া। আমি এর আগে কিন্তু কোনোদিন চিটং এর বাইরে ঢাকায় বা অন্য কোথাও যাইনি। অর্থাৎ অনার্সে ভর্তি হওয়ার জন্য আমি যখন ঢাকা গেলাম তার আগ পর্যন্ত আমার কিন্তু কোথাও যাওয়া হয়নি। আমার যা কিছু ট্রেকিং, ট্রাভেলিং, এক্সপ্লোরিং, হোয়াট এভার ইট ইজ, এগুলো সব কিন্তু হয়েছে পরবর্তী সময়। তো সুতরাং আমাদের এটা খুবই নর্মাল যে আমাদের বাবা মা, আমাদের সোসাইটি এই বেড়াবেড়িকে খুব বেশি পছন্দ করে না। হ্যাঁ, খুব বেশি এটা অ্যাকসেপ্ট করতে চায় না, বা এটাকে মনে করে যে সময়ের অপচয়, বা মনে করে যে এটি ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, তো নো রিস্ক নো গেইন। তা কিন্তু আমি মনে করি যে আসলে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ট্রেকিং এবং ট্রাভেলিং। ট্রাভেলিং আপনাকে নানানভাবে হেল্প করে। ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বাদ দিলেও ট্রাভেলিং এর মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি। আমরা একটা বই পড়ে যা জানতে পারবো, সেই বই, একটা ভ্রমণ কাহিনী পড়ে আমরা যা জানতে পারবো, আমি যদি নিজেই যদি সেই ভ্রমণটা করি, আমরা যদি সেই ভ্রমণটি নিজেই যদি করি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি উপকৃত হব। একটা ট্রাভেলিং এর মাধ্যমে আমরা নতুন নতুন জায়গা সম্পর্কে চিনতে পারি, জানতে পারি, নতুন মানুষের সাথে আমাদের পরিচয় হয়, আমাদের কানেক্টিভিটি তৈরি হয়, সোশ্যাল নেটওয়ার্কিং তৈরি হয়, আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার কালচার সম্পর্কে আমরা জানতে পারি। সো দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ট্রেকিং, অনেকেই আছে যে অনেকে মনে করে যে আমি নারী, আমি ছাত্রী, তাহলে আমার পক্ষে মনে হয় ট্রেক করা, পাহাড় বাওয়া সম্ভব না, আমার পক্ষে মনে হয় পর্বতে যাওয়া সম্ভব না। এটি টোটালি রং কনসেপ্ট। বাংলাদেশে অনেক নারী আছে, অনেক নারী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে যারা ট্রেক করে, যারা মাউন্টেন ট্রেক করে। এবং বাংলাদেশের আমরা জানি যে আমাদের দুজন নারী ইতিমধ্যে কিন্তু বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত এভারেস্ট জয় করে ফেলেছে। এভারেস্ট জয় করে ফেলেছে নিশাত মজুমদার, আমরা চিনি, রাইট? আরেকজনকে আপনারা কমেন্টে নাম বলুন দেখি কারা জানেন। দুজন নারী অলরেডি এভারেস্ট জয় করে ফেলেছে। তাহলে একজন নারী যদি এভারেস্ট জয় করতে পারে, তাহলে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা, বান্দরবানের পাহাড় আপনি জয় করতে পারবেন না? আই ডু নট বিলিভ দিস। ওকে, সো এটা আপনারা করতে পারেন, ট্রেকিং এন্ড ট্রাভেলিং। এবং আমাদের ওয়াসফিয়া নাজরিন নামে একজন আছেন, আমাদের বাংলাদেশের নারী, সে কিন্তু বিশ্বের 7 সামিট করে ফেলেছে। 7 মহাদেশের 7টি সর্বোচ্চ পর্বত, 7 মহাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু যে পর্বত আছে, সে 7টি পর্বতের চূড়া স্পর্শ করে ফেলেছে আমাদের বাংলাদেশের নারী ওয়াসফিয়া নাজরিন। তো সুতরাং উনি যদি পারেন, আপনি কেন পারবেন না? এবং এটা না পারার কিছু নাই। আপনি শুরুতেই এভারেস্ট চিন্তা না করে আপনি শুরুতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিলা চিন্তা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আপনি ভালো করে এক্সপ্লোর করেন, দেন সীতাকুণ্ডে যান, মিরসরাই যান, বান্দরবান যান। এবং এরকম না যেটা আপনাকে একা ইনিশিয়েটিভ নিয়ে যেতে হবে। আমি আমার স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে চিটাগং ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার ক্লাব নামে একটি ক্লাব এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আছে। আপনারা জানেন কিনা আমি জানি না। আপনি যদি ফেসবুকে যদি সার্চ দেন, এই নামটি সার্চ দিলে কিন্তু আপনি পাবেন চিটাগং ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার ক্লাব। এই অ্যাডভেঞ্চার ক্লাবের আমি একজন অ্যাডভাইজার হিসেবে আছি। আমার সাথে আরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরো অনেক টিচার এটা অ্যাডভাইজার হিসেবে আছে। এবং এই সিইউএসি বা অ্যাডভেঞ্চার ক্লাব, ওরা কিন্তু বিভিন্ন সময় এরকম ট্রাভেলিং ট্যুরের আয়োজন করে, বিভিন্ন জায়গায় তারা যায়। সম্প্রতি তারা বান্দরবানের নাফাকুম ঝর্ণা ট্রেক করে এসছে। তো আপনারা কিন্তু যেতে পারেন, মানে ইটস গ্রেট ফান, অনেক ফান, অনেক মজা। আপনি আপনার বন্ধু বান্ধব তৈরি হবে, বা আপনার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে
যারা যাচ্ছে তাদের সাথে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। ওখানে গিয়ে আরো অনেক মানুষের সাথে আপনার পরিচয় হবে। যে আপনার একার পক্ষে যাওয়া বা দুইজন মিলে যাওয়া যেটা ঝুঁকিপূর্ণ বা কস্টলি, আপনি যখন অনেক মানুষ, অনেক বন্ধু বান্ধব একত্রিত হয়ে যখন আপনি যাবেন, আপনার খরচটাও শেয়ার্ড হয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে এটা খুব ব্যয়বহুল কিছু না। তারপরে চিটাগং ইউনিভার্সিটির বাইরে অ্যাডভেঞ্চার ক্লাব অফ চিটাগং এসিসি আছে, এগুলো সব ফেসবুকে আছে, আপনি সার্চ দিলে কিন্তু পাবেন, এবং এদের মাধ্যমে আপনি যেতে পারেন। যারা পর্বত আরোহণ করতে চান তাদের জন্য এই যে বাংলা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব আছে, বিএমটিসি দীর্ঘদিন ধরে তারা পর্বত আরোহণের জন্য কাজ করছে। চট্টগ্রামের একটি ক্লাবের নাম এখানে দেওয়া আছে, ভার্টিক্যাল ড্রিমার্স, ফেসবুকে সার্চ দিলে আপনি পাবেন। এরাও কিন্তু বিভিন্ন ভ্রমণের আয়োজন করে, ট্রেকিং এর আয়োজন করে, মাউন্টেনিয়ারিং এর বেসিক্স গুলো শিক্ষা দেয়। ফলে যারা পর্বত আরোহণ করতে চায়, যারা পাহাড়ে উঠতে চায়, পাহাড় বাইতে চায়, যাদের এভারেস্ট জয় করার ইচ্ছা আছে, স্বপ্ন দেখতে তো দোষ নেই, তারা এই ভার্টিক্যাল ড্রিমার্স এর সাথে ইনভলভ হতে পারেন, এই ক্লাবগুলোর সাথে ইনভলভ হতে পারেন। ওরা বিভিন্ন সময় ট্রেনিং এর আয়োজন করে, সেই ট্রেনিং গুলো আপনি নিতে পারেন। এটা কিন্তু আপনার একটা স্কিল, যেটা অন্য একজন পারে না। সুতরাং নারীদেরকে আমরা যেভাবে চিনি যে তারা নরম, তাদের দ্বারা এটা হবে না, ফলে এটা কিন্তু ঠিক না। এই যে আপনি যদি এগুলোর সাথে ইনভলভ হন, এই ক্লাবগুলোর সাথে, দেখা যাবে আপনি আর কিছু স্পেশাল স্কিল আপনি অর্জন করলেন। আপনি হাঁটা শিখলেন, আপনি দৌড়ানো শিখলেন, আপনি রোপিং শিখলেন। সো এইগুলো করার কিন্তু সুযোগ আমাদের রয়েছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে বান্দরবানের রেমাক্রিতে ট্রেকিং করে গিয়েছিলাম। ট্রেকিং করে গিয়েছিলাম। সুতরাং আমি ছবিগুলো কেন দিচ্ছি, দিস ইজ মাই পার্সোনাল পিকচার্স, কিন্তু আমি দিচ্ছি এই কারণে যে আমি যে বিশ্ববিদ্যালয়ের আপনি শিক্ষার্থী, আমি সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আমি একই সাথে চট্টগ্রাম জাজ কোর্টের একজন আইনজীবী, এবং আপনারা নিশ্চয়ই আমার বায়ো পড়েছেন যে নানান কিছুর সাথে আমার ইনভলভমেন্ট আছে। তো সুতরাং আমার পড়াশোনা, আমার রিসার্চ, আমার টিচিং, আমার প্রফেশনাল এনগেজমেন্টের বাইরেও যেটা সম্ভব, তা আমি একজন টিচার হয়ে, একজন প্রফেশনাল হয়ে, আপনাদের চেয়ে বয়সে বড় হয়ে, অনেক বেশি এনগেজড হয়ে যদি আমার পক্ষে সময় বের করে এই ট্রেকিং করা যদি পসিবল হয়, এই কাজগুলো করা যদি পসিবল হয়, হোয়াই নট ইউ? আপনি তো আমার চেয়ে অনেক ইয়াঙ্গার, আপনার তো সেই সময় আছে, সেই সুযোগ আছে, আপনার সময় আছে, সুযোগ আছে, বন্ধু আছে। হ্যাঁ, টাকার অভাব আছে, সেটা কিন্তু কোনো সমস্যা না। আমি বলছি আপনি বন্ধু বান্ধব মিলে যদি যান, আপনি যদি লাক্সারি না করেন, আপনি যদি ট্যুরিস্ট না হয়ে ট্রাভেলার হন, আপনি যদি মিনিমাল লাইফস্টাইলে যদি অভ্যস্ত করতে পারেন নিজেকে, খুব অল্প খরচেই কিন্তু আপনি এই ঘুরে আসতে পারবেন এবং এই অভিজ্ঞতাগুলো অর্জন করতে পারবেন। যে এই ঝর্ণাটি, এটির নাম হচ্ছে পাইন্দুসাইতার ঝর্ণা। এটি বান্দরবানের অনেক গভীরে একটি ঝর্ণা, এবং প্রায় 12 ঘন্টা, প্রথম দিন 12 ঘন্টা, পরের দিন 4 ঘন্টা পায়ে হেঁটে ট্রেক করার পরে এই ঝর্ণাটির দেখা মেলে। তো এটি তো আপনি না হাঁটলে, কষ্টটুকু না করলে তো আপনি এই ঝর্ণার দৃশ্যটি আপনি দেখতে পারবেন না। তাহলে আমরা তো টোটাল পপুলেশনকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, যারা এই পাইন্দুসাইতার দেখেছে, যারা পাইন্দুসাইতার দেখে নাই। আমি হচ্ছে যে যারা দেখেছে তাদের দলে। আমি এটা দেখেছি, এই যে আপনার সামনে আমি কথা বলছি, আমি এখানে গিয়েছি, আপনি যান নাই। তা আমি আশা করবো যে আপনি যান, স্টার্ট করেন, লেটস স্টার্ট, হোয়াই নট? আমি এটি কিন্তু ছাত্র অবস্থায় যাই না, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবস্থায় কিন্তু এখানে গিয়েছি। তো সুতরাং আপনার কিন্তু সেই সুযোগটি এখনো আছে, লেটস ডু ইট। এটা এত চমৎকার, এত সুন্দর একটি জায়গা বাংলাদেশের ভিতরে, অথচ আমাদের অনেকেই কিন্তু আমরা এখনো দেখার সুযোগ পাইনি। এটি সেই পাইন্দুসাইতার ঝর্ণার ডাউনফল, নিচের অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে পানি পড়ছে, এই পিছনে রক। এখানে কিন্তু পৃথিবীর কোনো আওয়াজ এখানে প্রবেশ করে না, ডেফিনেটলি এখানে কোনো আওয়াজ প্রবেশ করে না। এই আপনি যখন, আমি যেখানে বসে আছি, এটা আমার ছবি, যেখানে বসে আছি, এখানে জলের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই, পৃথিবীর আর কোনো আওয়াজ নেই। এটির যে মানে অনুভূতি, ফিলিংস, এটি পৃথিবীর কোনো টাকা দিয়ে, কোনো কিছু দিয়ে এটাকে পরিমাপ করা সম্ভব না। পৃথিবীর কোনো সুখের সাথে এটা কম্পারেবল না। আপনি যখন 16 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পায়ে হাঁটার পরে যখন আপনি এই জায়গায় এসে, এই ঝর্ণার নিচে, পানির নিচে এসে যখন দাঁড়াবেন, যেখানে পৃথিবীর কোনো আওয়াজ পৌঁছাচ্ছে না, শুধু জলের আওয়াজ, এটি অসাধারণ একটি মুহূর্ত।
তো সেই মুহূর্ত আপনারা অনুভব করতে পারবেন যদি আপনারা ট্রাভেলিং এর সাথে যদি আপনারা সম্পৃক্ত হন। এটি হচ্ছে আরেকটি আমিয়াখুম জলপ্রপাত, বান্দরবান। এখানে যে দূরে বসে আছে পানির পাশে, এটি আমিয়াখুম জলপ্রপাত, বাংলাদেশে আরেকটি অসাধারণ সুন্দর জলপ্রপাত। তো এরকম একটি সুন্দর দৃশ্য এটি ছবিতে কেন দেখবেন আপনি? এটা তো আপনি বাস্তবেও দেখতে পারেন, এবং ইটস পসিবল। এটা যে পসিবল এটা তো আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন। ইট ইস পসিবল। বাংলাদেশের বহু লোক এখানে যাচ্ছে, আমি গিয়েছি, আপনিও যেতে পারেন। সুতরাং আমরা অনেকে আমাদের মধ্যে আছে যে আমরা ইউটিউবে দেখতে পারি, ছবিতে দেখতে পারি, কিন্তু এই যে আপনি সরাসরি গিয়ে আপনি দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ভেরি ইন্টারেস্টিং। আমি লুঙ্গি পরা, পিছনে স্যান্ডেল পরা। এটি কিন্তু এই আমি এখন দেখতে গিয়ে যে পাড়াটার মধ্যে আমি ছিলাম, এই পাড়াটার নাম হচ্ছে রনিন পাড়া। পাইন্দুসাইতে যাওয়ার সময় রনিন পাড়া, সেই রনিন পাড়ার একটা দৃশ্য। এবং এই কুড়েঘরের মধ্যে আমি ছিলাম, এই কুড়েঘরের মধ্যে আমি ছিলাম, এই লুঙ্গি পরা, স্যান্ডেল পরা, এবং আমি থেকেছি, তাদের সাথে কথা বলেছি। এবং এই যে একটা সাধারণ জীবনযাপনের সাথে নিজেকে পরিচিত করানো, এই যে একটা আউট অফ বক্স চলে আসা, এটি কিন্তু একমাত্র সম্ভব আপনার ট্রেকিং এর মাধ্যমে, ট্রাভেলিং এর মাধ্যমে। এই যে এখানকার যে কালচার, এখানকার সংস্কৃতি, এখানকার মানুষ সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনি তো সেখানে না গেলে এটি তো কোনোদিন আপনার পক্ষে জানা কখনোই সম্ভব না। এটি হচ্ছে ভারতের কেরালায়, এটির নাম হচ্ছে আথিরাপিল্লি জলপ্রপাত। এটিকে বলা হয় যে ইন্ডিয়ার নায়াগ্রা ফলস, এশিয়ার নায়াগ্রা ফলস। এটি এশিয়ার নায়াগ্রা ফলস, আথিরাপিল্লি জলপ্রপাত। আমি এটি প্রথম ইউটিউবে এবং ফেসবুকে দেখি ঝর্ণার ছবি দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ট্র্যাক করে ইন্ডিয়াতে গিয়ে আমি এই জলপ্রপাত দেখতে যাব। এবং আমি কিন্তু সেখানে গিয়েছি, ছবি দেখতে পাচ্ছেন। এবং এই আথিরাপিল্লি জলপ্রপাত কিন্তু খুব নামকরা একটি জলপ্রপাত। আপনারা জানেন যে ঐশ্বরিয়া রায়ের একটা গান আছে, এই জলপ্রপাতের পাড়ে দাঁড়িয়ে কিন্তু তিনি গানটি শুট করেছিলেন। কে বলতে পারবেন সে গানটির নাম কি? খুবই বিখ্যাত একটি গান, যেখানে জলপ্রপাতের পাশে দাঁড়িয়ে ঐশ্বরিয়া রায় নাচ করেছেন, এবং একটা নৃত্যমূলক গান, একটা মুভির অংশ। সেটি হচ্ছে এটি আথিরাপিল্লি জলপ্রপাত। তো এটি তো ইন্ডিয়া, আপনি কিন্তু তার জন্য ইন্ডিয়া যাওয়ার দরকার নেই, আপাতত বাংলাদেশের গুলো আপনারা ভিজিট করতে পারেন। সাইক্লিং এন্ড বাইকিং, অ্যানাদার ওয়ে, সাইক্লিং করতে পারেন। এবং সাইক্লিং করার জন্য অনেক কমিউনিটিস বাংলাদেশে আছে। তার মধ্যে সবচেয়ে বড় যেটা সাইক্লিং কমিউনিটি বাংলাদেশে, তার নাম হচ্ছে বিডি সাইক্লিস্টস। আপনারা ফেসবুকে সার্চ দিলেই পাবেন বিডি সাইক্লিস্টস। এবং সাইক্লিং এর কিন্তু নানান রকমের উপকারিতা আছে। সাইক্লিং করলে আপনার ফুয়েল কনজাম্পশন নাই, সাইক্লিং এ কোনো খরচ নাই, সাইক্লিং ভেরি লো মেইনটেনেন্স, এবং হচ্ছে যে সাইক্লিং এর আপনি যানজট নাই, সাইক্লিং এর পরিবেশ দূষণ করে না। সাইক্লিং হচ্ছে বেস্ট ফিজিক্যাল এক্সারসাইজ। সুইমিং এবং সাইক্লিং সবচেয়ে এফেক্টিভ ফিজিক্যাল এক্সারসাইজ। সাইক্লিং আমাদের সময় বাঁচায়, পরিবেশ বাঁচায়, নানান রকমের উপকারিতা আছে। এবং সাইক্লিং এর একটা আলাদা কমিউনিটি আছে, যে আমি বললাম বিডি সাইক্লিস্ট, এটা আলাদা কমিউনিটি আছে। এদের সাথে আপনার পরিচয় হবে এবং আপনার সময়টা ভালো কাটবে। আপনি অনেক জায়গায় ঘুরতে পারবেন, অনেক জায়গায় যেতে পারবেন, যেটি হয়তো গাড়িতে করে গেলে আপনার অনেক বেশি সময় লাগবে, অনেক বেশি টাকা খরচ হবে। আমি তো মনে করি যারা স্টুডেন্ট, অল্প কিছু টাকা যদি আপনি ম্যানেজ করতে পারেন, অল্প টাকা ম্যানেজ করতে পারেন, টিউশনি করে হোক বা অন্য কোনোভাবে, আপনার উচিত সাইক্লিংটা শিখে নেওয়া। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে শুনছেন, যারা সাইকেল চালাতে জানেন না। কেন জানবেন না? আমি জানি না, এটা তো আমার একটা ডিসেবিলিটি, ইজ নট দ্যাট। মানে আমি চাইলেই তো এটা শিখতে পারি। চট্টগ্রামে এরকম সাইক্লিং শেখার অনেক প্রতিষ্ঠান আছে, বাইসাইকেলও এবং মোটরসাইকেলও, এবং অনেকেই কিন্তু বর্তমানে সাইকেল চালাচ্ছে। এবং সাইকেল এবং চট্টগ্রামে একজন বলছে দ্বিচক্র যান আছে, ওখানে ফ্রিতে সাইক্লিং শেখানো হয়। এক্স্যাক্টলি, অনেক প্রতিষ্ঠান চিটং এ আছে। এবং অনেকেই কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা মেয়েদেরকে সাইক্লিং শেখায়, আমি চিনি পার্টিকুলারলি মেয়েদেরকে সাইক্লিং শেখায়। সুতরাং এটা আপনি শিখে নিতে পারেন। বলা যায় না কোন সময় আপনার কি স্কিল কাজে লাগে। ড্রাইভিং স্কিল, এটা কিন্তু একটা স্কিল। আপনি কার চালানো শিখে নেন, অসুবিধার কি আছে? শিখে রাখলেন, কোন একটা বিপদে আপনার কাজে লাগবে। আপনি মোটরসাইকেল, অনেকে আছে মোটরসাইকেল চালাতে জানেন না, কেন জানবেন না? স্যার সাইকেল কিন্তু অনেক টাকা লাগে। হ্যাঁ, টাকা তো লাগে অবশ্যই, তবে টাকার চাইতে বেশি লাগে মন। আমাদের অনেকেই আছে যারা টিউশনি করে অনেক টাকা ইনকাম করে, কিন্তু আসলে সাইকেল কিনবে না, সেটাকে অপচয় মনে করে।
অথবা তার এটা ইচ্ছে করে না। তা আমার প্রশ্ন হচ্ছে সেখানেই, আপনার যদি ইচ্ছা থাকে আপনি অল্প অল্প করে টাকা জোগাড় করেও কিন্তু আপনি কাজটা করতে পারেন। আমার মনে আছে আমি যখন নাসিরাবাদ বয়েজ স্কুলের আমি স্টুডেন্ট ছিলাম, তো আমি স্টুডেন্ট থাকার সময় 3 গোয়েন্দা পড়তাম। তো 3 গোয়েন্দা পড়ার জন্য সেই সময় 30 টাকা মতো লাগতো। সেই 30 টাকা আমার একসাথে আমার ম্যানেজ করা সম্ভব হতো না। তা আমি করতাম কি, আমার টিফিন খরচ থেকে 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা করে আমি জমাতাম। জমানোর পর অনেক সময় পয়সা জমাতাম মাটির ব্যাংকে। সে পয়সা যখন জমতো, তারপরে গিয়ে সেই পয়সাগুলো নিয়ে আমি সেন্ট্রাল প্লাজার, চিটং এর সেন্ট্রাল প্লাজার দোকানে গিয়ে, দ্বিতীয় তলা একটা দোকান ছিল, এখনো আছে, সেই দ্বিতীয় তলার দোকানে গিয়ে আমি 3 গোয়েন্দা বই কিনেছি। এবং তাকে আমি যখন পয়সাগুলো দিতাম সে খুব হাসতো যে আপনি পয়সা কোথায় নিয়ে আসলেন, কোত্থেকে নিয়ে আসলেন। তো এই পয়সাগুলো কিন্তু আমার জমানো। সুতরাং আমি 30। আমাদের সাথে একটু সবাইকে কোঅপারেট করার জন্য অনুরোধ করছি। স্যারের লাইনটি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছে। খুব তাড়াতাড়ি স্যার আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। এটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। স্যার আসছেন আমাদের সাথে। সরি, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, এখন কি আমাকে শোনা যাচ্ছে? এখন কি আমাকে শোনা যাচ্ছে? একটু যদি কমেন্টে আপনারা বলেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। যদি কমেন্টে একটু বলেন আমাকে শোনা যাচ্ছে না। ওকে, ফাইন। তো যেটা বলছিলাম, আসলে ডিসকানেক্ট হয়ে গেছে। সো এটি কিন্তু শেখার সুযোগ আছে। সুতরাং মানসিকতাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো একটা বাইসাইকেল কত টাকা? 10,000 টাকা দিয়ে বাংলাদেশে বাইসাইকেল পাওয়া যায়, 5,000 টাকা দিয়ে বাইসাইকেল পাওয়া যায়, 50,000 টাকা দামেরও বাইসাইকেল আছে। তো সুতরাং এটা আসলে আপনার ইচ্ছের উপরে। আপনারা সাইকেল শিখতে পারেন। বাইক বিডি, এটি বাংলাদেশের সবচেয়ে বড় মোটরসাইকেল কমিউনিটি। এবং আপনারা যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে, এটি কিন্তু এই ব্যক্তির নাম হচ্ছে মাজদাক চৌধুরী। মাজদাক চৌধুরী উনি কিন্তু এই চট্টগ্রামের ছেলে। এবং একটা মোটরসাইকেল নিয়ে আপনি কোথায় গিয়েছেন? অনেকে আছে মোটরসাইকেল চালাতেই জানি না। তো সেটা একটা, আমি মনে করি যে ডিসেবিলিটি। সাইকেল চালাতেই জানি না, এটা একটা ডিসেবিলিটি। এটা আপনি অ্যাজ আর্লি এজ পসিবল এটা আপনি শিখে নেন, এটা কাজে লাগবে। এটি কাজে লাগবে আপনার যে কোনো ড্রাইভিং স্কিল আপনার কাজে লাগবে। কার চালানো শিখে নেন, কেন পারবেন না? আপনার কার থাকতে হবে এমন তো কোনো কথা নেই, কার ভবিষ্যতে হবে। কিন্তু আপনি এটা একটা স্কিল আপনি শিখে রাখলেন। হতে পারে আপনি বন্ধুর কারে করে কোথাও বেড়াতে যাচ্ছেন, বা অন্য কারো কারে করে আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, একটা অ্যাক্সিডেন্ট হলো, ড্রাইভার নাই, আপনি তো ওই জায়গায় রেস্কিউ করতে পারেন। আপনার এই স্কিলটা তো একটা মানুষের জীবন বাঁচাতে পারে। রাস্তার মধ্যে দেখলেন যে একটা মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে বা হার্ট অ্যাটাক করেছে, আপনি সেই গাড়িটাকে চালিয়ে তাকে গন্তব্যে পৌঁছে দিতে পারেন, তাকে মেডিকেলে পৌঁছে দিতে পারেন। এটা তো একটা স্কিল। এটা তো আপনি চাইলেই শিখতে পারেন। বাংলাদেশ চিটংয়ে কিন্তু অনেক ড্রাইভিং স্কুল আছে, আপনি সেখানে ভর্তি হয়ে ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং স্কিলটা আপনি অর্জন করতে পারেন। আপনি পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারেন।
আচ্ছা, এই ছবি ডানের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে মাজদাক চৌধুরী। উনি চট্টগ্রামের সন্তান এবং একটা বাইক নিয়ে মানুষ কোথায় যেতে পারে, উনি এই বাইক নিয়ে চট্টগ্রাম থেকে ইন্ডিয়া হয়ে, পাকিস্তান হয়ে, ইরান হয়ে, দুবাই হয়ে সৌদি আরব গিয়েছেন ওমরা করার জন্য। ক্যান ইউ বিলিভ দিস? এই মোটরসাইকেলে করে এই মাজদাক চৌধুরী, যিনি চট্টগ্রামেরই একজন সন্তান, ওনার সহ আরেকজন, দুইজন, ওনারা আপনারা একটু গুগলে সার্চ দিলে ওনার নামটা পাবেন, যে মোটরসাইকেলে করে ওমরা পালন করেছেন। এবং উনি এই মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ইরান, দুবাই হয়ে সৌদি আরব গিয়েছেন। তো উনি যদি মোটর 2 চাকা নিয়ে এত দূরে চলে যেতে পারেন, আর আপনি একটা সাইকেল নিয়ে সিআরবি যেতে পারবেন না? কি মনে হয়? অবশ্যই পারবেন। কেন না পারার কিছু নেই, না পারার কিছু নেই। একসময় মনে হতো যে আমার পক্ষে সম্ভব না, আমিও পারবো না, কিন্তু সেটা আমিও পেরেছি। এই যে আমার সাইক্লিং এর ছবি দেখতে পাচ্ছেন, এই যে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নিচে উপরে লেখা আছে সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চকরিয়া। আমি সাইকেল নিয়ে, তখন আমি সাইকেল চালাতাম, আমি সাইকেল নিয়ে চকরিয়া গিয়েছিলাম, কক্সবাজার গিয়েছিলাম চট্টগ্রাম থেকে সাইকেল চালিয়ে। এই চকরিয়া কোর্টের যিনি আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ওনারা আমাকে রিসিভ করছেন, ফুল দিয়ে রিসিভ করছেন। এবং আমি একটা উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম, সেটি হচ্ছে শিশু অধিকার নিয়ে, শিশু শ্রম বন্ধ করার একটা প্ল্যাকার্ড নিয়ে বা একটা স্লোগান নিয়ে। এবং আমার একটা ক্যাম্পেইন ছিল যে শিশুদেরকে, অবৈধ শিশু শ্রম বন্ধ করার জন্য। এবং এই নিচে যে ছবিটা, এটা আমার একটা সাইক্লিং প্র্যাকটিস করছিলাম। এটা এই রোডটা আপনারা অনেকেই চেনেন, যে ভাটিয়ারি যে রোড, সেখানে। এবং এই সাইকেল নিয়ে আমি কোথায় যাই না, আমি বাঁশখালী গিয়েছি, আমি কক্সবাজার গিয়েছি, বহু জায়গায় গিয়েছি। এবং ইট হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। অনেক কমিউনিটি, অনেক ভাই ব্রাদের সাথে আমার পরিচয় হয়েছে, যোগাযোগ হয়েছে, এবং ইট ওয়াজ ফুল অফ ফান। তো আমি যেটা বলছিলাম, আমি কিন্তু অনার্স সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে পড়ার সময় কিন্তু আমার সাইকেল ছিল না, আমার মোটরসাইকেল ছিল না, সাইকেল ছিল না, কিছুই ছিল না, রাইট? তো প্রথমবারের মতো আমি অনার্স পাশ করার পরে আমি সাইকেলটা কিনেছিলাম, হ্যাঁ, নিজের জমানো অল্প টাকা দিয়ে। মোটরসাইকেল কেনার যেহেতু টাকা নাই, নিজের টাকা দিয়ে কিনবো, বাবার টাকা দিয়ে কিনবো না, এরকম একটা প্রমিস ছিল নিজের কাছে। তো নিজের উপার্জিত টাকা দিয়ে এই সাইকেলটি কিনেছিলাম। এই সাইকেল নিয়ে আমি দূর দূরান্তে ভ্রমণ করেছি। এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু আমি। পিছনে যে রোডটি দেখতে পাচ্ছেন, এটা মোটরসাইকেল নিয়ে। এটাকে বলা হয় বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড, হাইয়েস্ট মোটরেবল রোড, অর্থাৎ বাংলাদেশের এটি সর্বোচ্চ সড়ক, যে সড়কে গাড়ি চলতে পারে। এটি বান্দরবানের লামা থেকে থানচি উপজেলাকে সংযুক্ত করেছে, অর্থাৎ থানচি আলীকদম যে রোড, এটি বাংলাদেশের সর্বোচ্চ সড়ক। এবং এই রোডে বাইক নিয়ে উঠতে পারা, বাইক চালানো, এই রোডে আলীকদম দিয়ে ঢুকে থানচি আসা বান্দরবানের, এটা মনে করা হয় বাংলাদেশের যারা বাইকার কমিউনিটি আছে তাদের মধ্যে খুব প্রেস্টিজিয়াস একটা বিষয়। এবং আমি এটা করেছি, কিন্তু খুব বেশি দিন আগে না, এই আমি গত বছর এটা করেছি, লাস্ট ইয়ার। সো ইউ ক্যান ডু দ্যাট অলসো, ইউ ক্যান গো দেয়ার। এখানে যে দৃশ্য, এখানে কিন্তু মেঘ আসে। তা আপনি মেঘ দেখার জন্য সাজেক যেতে পারেন জিপের ছাদে করে, আরেকজনের ড্রাইভিং এ, আর আমি নিজে গাড়ি চালিয়ে সেখানে গিয়েছি। আপনিও যেতে পারেন, চমৎকার দৃশ্য। সো অ্যাডভেঞ্চার করার জন্য কোনো সময় ভয় পেলে চলবে না, আপনি অ্যাডভেঞ্চার শুরু করে দিন, দ্যাটস ইট। আমি মনে করি যে আপনার লাইফ হচ্ছে একটা, তাই না? এবং সেই লাইফের একটা 1/3 কিন্তু আপনি অলরেডি অতিক্রম করে ফেলেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, অচিরেই দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ হয়ে গেছে, আপনি প্রফেশনাল লাইফে চলে গেছেন, বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চার মা বাবা হয়ে গেছেন। তখন কিন্তু লাইফ অনেক জটিল হয়ে যাবে, এবং আপনার পক্ষে এখন আপনি যেভাবে সময় সুযোগটা ম্যানেজ করতে পারবেন, সেটা কিন্তু তখন আপনার পক্ষে সম্ভব হবে না। সো ইটস অনলি ওয়ান লাইফ ইউ হ্যাভ, ডু অ্যাডভেঞ্চার। আপনি অ্যাডভেঞ্চার করুন, অনেক কিছু জানতে পারবেন। এই ছবিটা যে দেখতে পাচ্ছেন, এটি কেরালায় তোলা, আমি জিপ লাইনিং করেছিলাম সেখানে। জিপ লাইনিং বাংলাদেশে এখনো পপুলার হয় নাই বা বাংলাদেশে নাই। এটা কেরালাস লংগেস্ট জিপ লাইন। একটা চা বাগানের উপর দিয়ে জিপ লাইনিং করে যেতে হয়, অনেক লম্বা পথ যেতে হয়। এটা প্যারাগ্লাইডিং, এটি আমি করেছি নেপালের পোখারা, এই যে ফেওয়া লেক নিচে, প্যারাগ্লাইডিং। সো ইটস
অসাম ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। আপনি আকাশের উপর ভেসে আছেন। তো আমার একটা ইচ্ছে আছে যে ফ্রি ফল, আকাশ থেকে লাফ দেওয়া। তো সেটি তো সম্ভব হয় না এখনো, ভবিষ্যতে হয়তো কোনোদিন করব। এই প্যারাগ্লাইডিং করেছি। এটি আপনারা বাংলাদেশে তো এখনো প্যারাগ্লাইডিং এর সুযোগ নাই, আমি জাস্ট এক্সাম্পল দিলাম, ইট ক্যান বি পসিবল। এটা আমি 2017-এ করেছি এই প্যারাগ্লাইডিং। মার্শাল আর্ট এবং সেলফ ডিফেন্স, বিশেষ করে মেয়েদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এখন এত ধর্ষণ নিয়ে কথা হচ্ছে, আন্দোলন হচ্ছে, তাহলে ধর্ষণের শিকার হওয়ার নানান কারণ রয়েছে। তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে যে সে তার সেলফ ডিফেন্স স্কিলটা নাই। তো সেলফ ডিফেন্স স্কিলটা আপনি ডেভেলপ করতে পারেন। একটা মেয়ে যদি সে নিজেকে রক্ষা করতে পারে, তার যদি মার্শাল আর্টের স্কিলগুলো যদি তার জানা থাকে, তাহলে সে পটেনশিয়াল রেপিস্টকে সে কি করতে পারবে, ধরাশায়ী করতে পারবে, সে নিজেকে সেভ করতে পারবে। এবং সেটা শুধু নারী বলে কথা না, যে কোনো পুরুষ নারী যে কেউ, তাহলে দেখা যাবে যে কোনো অফেন্ডারের কাছ থেকে, অপরাধীর কাছ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। মার্শাল আর্ট নট ফর অফেন্ডিং বাট ফর ডিফেন্ডিং, আপনি নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য। এবং মার্শাল আর্ট শেখার জন্য কিন্তু খুব দূরে যাওয়ার কোনো দরকার নাই। আপনি যে বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সিআরবির একটি ছবি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট, তারা একটা অর্গানাইজেশন করেছে। যে অর্গানাইজেশনে এই মেয়েদেরকে এই সেলফ ডিফেন্স শেখানো হয়, কারাতে শেখানো হয়, মার্শাল আর্ট শেখানো হয়। সেই সংগঠনের নাম কে বলতে পারবেন, দেখি বলেন। সেই সংগঠনের নামটা কিন্তু খুবই সুন্দর একটি নাম, এবং সেটি 1971-এর একটা গেরিলা বাহিনীর নামের সাথে সেটির একটা সম্পৃক্ততা আছে। সেটি হচ্ছে ক্র্যাক প্লাটুন নামে একটি সংগঠন, যেখানে মেয়েদেরকে এই সেলফ ডিফেন্স শেখানো হচ্ছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডান পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একেবারে লেটেস্ট। গত মার্চ মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভা শারীরিক শিক্ষা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এই সেলফ ডিফেন্স ওয়ার্কশপটি আয়োজন করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য, সেলফ ডিফেন্স ওয়ার্কশপ। তাহলে এই যে বিভিন্ন ওয়ার্কশপগুলো, বিভিন্ন যারা অর্গানাইজেশন যারা সেলফ ডিফেন্স শেখায়, মার্শাল আর্ট শেখায়, তাদের সাথে কিন্তু আপনারা ইনভলভ হতে পারেন। এটা একটা স্কিল আপনি শিখে রাখলেন, এটা কিন্তু আপনাকে বাঁচাবে। আপনার কিন্তু তখন একজন অন্য কারো হেল্পের জন্য আপনাকে বসে থাকতে হবে না, আপনি নিজেকে নিজে সেভ করতে পারবেন। সো মার্শাল আর্ট কেন আপনি এটা শিখে নিচ্ছেন না? ডু ইট, আপনি এটা শিখে নেন, এটা আপনার কাজ দিবে। এর বাইরেও আরো বহু কিছু আছে, আমি সেটা ডিটেলসে যাচ্ছি না। কারো পেইন্টিং করার শখ থাকতে পারে, পেইন্টিং এ করতে পারে, মিউজিক, স্কাল্পচার, হ্যান্ডিক্রাফটস। অনেকে আছে এখন বর্তমানে উদ্যোক্তা হয়েছেন, যারা ফেসবুকের এফ কমার্স বা ই কমার্স করেন, বিভিন্ন হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করেন, ফ্যান্সি ড্রেস, ড্রামাটিক্স, ফোক সংস, ফটোগ্রাফি, এগুলো আছে। আর এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের অর্গানাইজেশন আছে যারা কাজ করছে। একটু চোখ কান খোলা রাখলে আপনি তাদের সাথে ইনভলভ হয়ে তাদের সাথে আপনি কাজ করতে পারেন, এবং সবকিছুই আপনাকে বেনিফিট প্রদান করবে। আপনি যে শুধু এতক্ষণ যে কাজগুলোর কথা বললাম, এগুলো সব নিজের জন্য, নিজের আনন্দের জন্য বা নিজের আত্মতৃপ্তির জন্য। কিন্তু আমরা যেটা বলেছিলাম, মানুষ তো শুধু নিজের জন্য বাঁচে না, মানুষের জন্য আপনাকে কাজ করতে হবে। সোশ্যাল অ্যাক্টিভিজম, চ্যারিটি, এটির মাধ্যমে আপনি কি পাবেন? আত্মতৃপ্তি পাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে আমি চিনি যারা এই মানুষের জন্য কাজ করে। তো মানুষের জন্য, যেমন টিচিং স্ট্রিট চিলড্রেন, পথ শিশুদেরকে পড়ানো, অনেক সংগঠন আছে কাজ করে। বিদ্যানন্দ একটি সংগঠন আছে, জাগো ফাউন্ডেশন আছে, নগরফুল নামে একটি সংগঠন আছে। আমি মাত্র 3টে সংগঠনের নাম বললাম, এরকম অসংখ্য সংগঠন আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেক সংগঠন আছে। তারপর হচ্ছে ব্লাইন্ড স্টুডেন্টদেরকে সাপোর্ট করে একটা সংগঠন আছে, স্রোত। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ব্লাইন্ড স্টুডেন্ট, তাদেরকে পরীক্ষার সময় তাদেরকে কিন্তু একজন শ্রুতি লেখক দেওয়া হয়। এই শ্রুতি লেখক কে দেয়? শ্রুতি লেখক দেওয়ার কাজে সহায়তা করে এই স্রোত নামের এই সংগঠনটি, যারা ব্লাইন্ড স্টুডেন্টদেরকে হেল্প করে। তো এই সংগঠনগুলোতে কারা কাজ করে, ভলান্টিয়ার হিসেবে কারা কাজ করে? আপনাদের মতো স্টুডেন্টরাই কাজ করে। এই কাজ করলে আপনার কি লাভ হবে? লাভ করলে আপনি আত্মতৃপ্তি পাবেন, আপনি সোসাইটিতে কন্ট্রিবিউট করলেন, আপনার বেঁচে থাকার একটা মিনিং তৈরি হবে যে আই লিভ ফর আদার্স, আমি মানুষের জন্য বেঁচে আছি, আমি মানুষের জন্য কিছু করেছি। পৃথিবীতে আমার জন্মটি শুধু নিজের জন্য হয়নি। এনভায়রনমেন্টের জন্য কাজ করে এরকম সংগঠন আছে, যেমন দ্য প্রোটেক্টিং এনভায়রনমেন্ট BYEI। এরকম আপনারা কমেন্টে লিখতে পারেন, যাতে যারা এইসব ইনভলভ হতে চায় তারা যাতে ইনফরমেশন পায় যে কি কি সংগঠন আছে যারা, একজন বলছে থার্ড আই, কি কি সংগঠন আছে যারা এই সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে, চ্যারিটি নিয়ে কাজ করে,
ফিলান্থ্রপিস্ট কাজ করে, দাতব্য নিয়ে কাজ করে, অথবা আপনি নিজে একটা সংগঠন করতে পারেন, আপনার বন্ধু বান্ধবদেরকে একত্রিত করে আপনি সোশ্যাল অ্যাক্টিভিটি করতে পারেন। এটি কেন দরকার? এটির ফলে আমরা শুধু নিজে ভালো থাকলে তো হবে না, আমাকে মানুষকে, চারপাশে মানুষকে ভালো রাখতে হবে, চারপাশের মানুষের জন্য আমাকে কাজ করতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে, সোশ্যাল অ্যাক্টিভিটি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটি বিদ্যানন্দ ফাউন্ডেশনে যখন আমি কাজ করেছিলাম তখন এই যে এই শিশুগুলো, এগুলো সবগুলো হচ্ছে এতিম শিশু, এতিম শিশু, এবং ওরা রামুর একটা অরফানেজে থাকে। আমরা ওদের জন্য কম্বল নিয়ে গিয়েছিলাম, কম্বল নিয়ে ওদেরকে এটা দিয়েছিলাম, এবং এই শীতকালে এটা দিয়েছিলাম কম্বল। তাহলে আপনারাও কিন্তু আপনার বন্ধু বান্ধব মিলে একটা সংগঠন করে অথবা কোনো সংগঠনে যোগ দিয়েও আপনি কিন্তু 10 মিলে 20 কাজ হারে যেতে নাহিলাজ। আমি একা একটা কম্বল কেনার সামর্থ্য হয়তো আমার নাই, কিন্তু আমি তো 10 জন মিলে 10 জনের কাছ থেকে টাকা নিয়ে 10 জন মিলে তো আমি একটা কম্বল কিনতে পারি, 5 জন মিলে একটা কম্বল কিনতে পারি। সে কম্বল কোনো অসুস্থ, কোনো অসহায়, দরিদ্র, কোনো রাস্তায় শুয়ে থাকা দরিদ্র মানুষকে তো আমি দিতে পারি, সোয়াব পাবো, আখেরাতের পুঁজি হবে আমার জন্য। হ্যাঁ, একজন বলছে চিটাগাং ইউনিভার্সিটির নেচার ক্লাব আছে, এক্স্যাক্টলি, যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। তো এটা আমার আত্মতৃপ্তি হবে যে আমি মানুষের জন্য কিছু করেছি। তো আমি শুধু নিজের জন্য বাঁচবো তা তো নয়। তো সুতরাং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলাম, ক্লাস করলাম, বাসায় আসলাম, ঘুম দিলাম, খাওয়া দাওয়া করলাম, বেড়ালাম। হ্যাঁ, ইজ দিস লাইফ? এটাই কি জীবন? এটা তো একটা মানুষের জীবন তো এটা হতে পারে না। অনেকেই আছে আমাদের মধ্যে যারা যারা ফেসবুকে থাকতে পছন্দ করে, যারা অনলাইনে থাকতে পছন্দ করে, তারা কিন্তু এই টেকনো অ্যাক্টিভিটিতে ইনভলভ হতে পারে। অনেকেই বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন নাম দিয়েছে, এগুলো কমেন্টে আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে তাদের সাথে কাজ শুরু করে দিতে পারেন। একজন বলছে উদ্দীপ্ত বাংলাদেশ, চারুলতা স্কুল, গ্রেট, প্রসপেক্ট অফ বাংলাদেশ। টেকনো অ্যাক্টিভিটিটা কি? যারা টেকনোলজির সাথে থাকতে পছন্দ করেন তারা কিন্তু লাভ অফ টেকনোলজি ক্যান টেক ইউ সো ফার। এখন বর্তমান ডিজিটালাইজেশনের যুগ, ডিজিটালের যুগ। আপনার যদি একটা টেকনিক্যাল বিদ্যা যদি আপনার থাকে, আপনি যদি কম্পিউটারে ভালো হন, আপনি যদি গ্রাফিক্সে ভালো হন, আপনার যদি ইন্টারনেটের অনলাইন স্কিল যদি আপনার ভালো থাকে, টেকনিক্যাল নলেজগুলো যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু এটা আপনাকে অনেকভাবে কিন্তু বেনিফিটস দিতে পারে, প্রফেশনাল অনেক ধরনের বেনিফিটস আপনাকে দিতে পারে। ফলে যাদের টেকনিক্যাল নলেজ নাই, যারা অনেকেই আমাকে যারা আজকে শুনছেন আমি জানি তাদের অনেকেই আছেন যারা নিজে নিজে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারেন না। আমি কি ঠিক বলছি না? অনেকেই আছেন এখানে আমাকে শুনছেন যারা প্রেজেন্টেশনের জন্য আরেকজন বন্ধুর বা অন্য কারো আত্মীয় স্বজনের সাহায্য প্রার্থী হন, তাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ক্লাসের প্রেজেন্টেশনের জন্য তৈরি করে দেওয়ার জন্য। কেন? সে যদি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাকে তৈরি করে দিতে পারে, হোয়াই নট ইউ? কেন আপনি এটা পারবেন না? এটা তো সে মায়ের পেট থেকে শিখে আসে নাই, সেটা শিখেছে, আপনিও শিখুন। চট্টগ্রামে এরকম অনেক অনেক অর্গানাইজেশন আছে, অনেক ইনস্টিটিউট আছে, জিসির মোড়ে আছে, চকবাজারে আছে, আন্দরকিল্লায় আছে, যারা বসে আছে আপনাকে কম্পিউটারের এই কাজগুলো শেখানোর জন্য, আপনার এই কম্পিউটারের কাজগুলো শেখানোর জন্য, গ্রাফিক্সের কাজ শেখানোর জন্য, আপনাকে এক্সেলের কাজ শেখানোর জন্য, পাওয়ার পয়েন্ট শেখানোর জন্য। অল্প টাকা, বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর মাত্র 500 টাকার বিনিময়ে কিন্তু আপনাকে এই কম্পিউটার স্কিল শেখায়। এবং বর্তমানে বাংলাদেশে যে কোনো চাকরিতে গেলে আপনার কিন্তু কম্পিউটার স্কিলটা লাগবে। আপনি আপনার একটা ক্লাসের প্রেজেন্টেশন তৈরি করার জন্য কেন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হচ্ছেন? আমি তো মনে করি যে এটি নিজের জন্য আত্ম অবমাননাকর। আপনি কেন সেলফ সাফিসিয়েন্ট হবেন না? এটা তো এরকম না, এমন কোনো বিদ্যা না যে আমি শিখতে পারবো না। এটা তো মানে রকেট সায়েন্স না, এটার জন্য তো নাসার বিজ্ঞানী হওয়ার দরকার নাই। এটি আপনি ইজিলি, এখন অনলাইনে অনেক কোর্স আছে, আপনি অনলাইনে শিখে নিতে পারেন। অফলাইনে অনেক প্রতিষ্ঠান আছে, একটু নেটে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। জিসির মোড়ে অনেক প্রতিষ্ঠান আছে, ব্র্যাক আছে, তারা খুব ভালো কাজ করায়, সানমারের পাশেই, ব্র্যাকে আপনারা শিখে নিতে পারেন। এবং ফ্রিল্যান্সিং, আপনি কিন্তু নিজে উপার্জন করতে পারেন। আপনার লেখালেখির শখ আছে, আপনি লেখালেখি দিয়ে কিন্তু আপনি উপার্জন করতে পারেন। আপনি কম্পিউটার ভালো পারেন, আপনি কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের কাজ করে আপনি কিন্তু আর্নও করতে পারেন। স্টুডেন্ট লাইফে আপনার টিউশনি করার দরকার নাই, আপনার ফিজিক্যাল শ্রম দেওয়ার দরকার নেই, আপনি ঘরে বসে ল্যাপটপ দিয়ে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। ব্লগিং, অনেকে আছে ব্লগিং করেন, লেখালেখি করেন। ইউটিউবিং, ভিডিও ব্লগিং। আপনি দেখেন, একটু চিন্তা করে দেখেন যে আপনি দিনের একটা বিশাল একটা সময় আপনি কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে অন্যের তৈরি করা ভিডিও দেখে ব্যয় করছেন না? ইয়েস অর নো?
আমাদের দিনের একটা বড় অংশ, আমাকে যারা শুনছেন আমি জানি আপনারা ব্যয় করছেন আরেকজনের তৈরি করা ভিডিও দেখতে। আরেকজন একটা ভালো ফুড রিভিউ করলো দেখছেন, আরেকজন ভালো ট্রাভেল ভিডিও করলো আপনি দেখছেন, আরেকজন খুব ফানি ভিডিও করলো, টিকটক করলো আপনি দেখছেন। হ্যাঁ, ইজ নট দ্যাট। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি দেখছেন আপনার টাকা খরচ করে, আপনার এমবি খরচ করে, আপনার ওয়াইফাই খরচ করে, কিন্তু যে বানিয়েছে জিনিসটা সে কিন্তু আপনার এই দেখার বিনিময়ে তার অ্যাকাউন্টে কিন্তু টাকা যোগ হয়ে যাচ্ছে। সে কিন্তু আর্ন করছে, আপনি আর্ন করছেন, আপনি ব্যয় করছেন। সে আর্ন করছে, আপনি স্পেন্ড করছেন। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট পার্সন অ্যান্ড ইউ, দ্যাট পার্সন অ্যান্ড ইউ। তাহলে আপনি তো এই স্কিলটা অর্জন করতে পারেন। আপনি ভিডিও ব্লগিং শিখেন, যদি আপনি বেড়াতে পছন্দ করেন তাহলে আপনি ট্রাভেল ব্লগ তৈরি করেন, যদি আপনি খাবার পছন্দ করেন তাহলে আপনি খাবার রান্নার কোর্স করতে পারেন, খাবার রান্না শিখুন, খাবার রান্না করে সেটার ভিডিও করুন, সেটি ইউটিউবে দিন, টাকাও আসলো, আপনার সময়ও কাটলো, আপনার একটা স্কিল তৈরি হলো, এবং ইট টেক্স মানি। এবং মানুষকে হাসিয়েও যে টাকা অর্জন করা যায়, আপনারা নিশ্চয়ই সবাই তাকে চিনেন। হ্যাঁ, থটস অফ শামস, চিনেন না? থটস অফ শামস, বলেন কমেন্টে চিনেন কিনা। না চেনার কোনো কারণ নেই, আই গেস সো। থটস অফ শামস, হ্যাঁ। তাহলে উনি কি করছেন? উনি কিছু ফানি ফানি ভিডিও তৈরি করছেন, আমরা সবাই আগ্রহ নিয়ে সেই ভিডিওগুলো দেখছি। হ্যাঁ, আমাদের টাকা খরচ হচ্ছে আর ওনার অ্যাকাউন্টে টাকা যোগ হচ্ছে। সো এই টেকনো অ্যাক্টিভিটি, এটি কিন্তু আপনি করতে পারেন। আপনি শিখে নিন, ফ্রিল্যান্সিং শিখে নিন, আপনি একটা ভিডিও কিভাবে বানাইতে হয়, একটা ভিডিও এডিটিং শিখে নিন, ভিডিও এডিট কিভাবে করতে হয়, একটা ইউটিউব ভিডিও তৈরি করে সেখানে থাম্বনেল কিভাবে দেয়, সেটা মনিটাইজেশন কিভাবে করে, ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, ওয়েব ডিজাইন কিভাবে করা যায়, গ্রাফিক্স এর কাজ কিভাবে করা যায়, একটা সুন্দর ভিডিও তৈরি করে সেটার মধ্যে এডিট করে কিভাবে আমি সেটা প্রেজেন্ট করতে পারি। এই সব কিছুই কিন্তু স্কিল, সফট স্কিল। এগুলো লোকজন করে ঠিকই টাকা পয়সা কামাচ্ছে আর আপনি দেখে টাকা নষ্ট করছেন। সো হোয়াই নট ইউ বিকাম এন এন্টারপ্রেনার? আপনি নিজে তো একটা উদ্যোক্তা হতে পারেন। সো টেকনো অ্যাক্টিভিটি, আপনি ফেসবুকে বেহুদা সময় নষ্ট না করে, ইউটিউবে বেহুদা সময় নষ্ট না করে এটাকে ক্রিয়েটিভ কাজে ব্যয় করুন। আপনি স্কিলগুলো অর্জন করতে পারেন। আউটসোর্সিং এর জন্য অনেক প্রতিষ্ঠান আছে। বি সোশ্যাল, মেক ফ্রেন্ডস। ইন্ট্রোভার্ট হলে চলবে না, আপনাকে বন্ধুত্ব তৈরি করতে হবে, যত বেশি মানুষের সাথে আপনার পরিচয় করা যায়। এখন বলা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং ইজ দ্য গ্রেটেস্ট অ্যাসেট। এটা সবচাইতে বড় পুঁজি, এখন সবচাইতে বড় সম্পদ। সো টেক পার্ট ইন গ্রুপ অ্যাক্টিভিটিস, মিট পিপল, গ্রিট দ্যাম, কানেক্ট ইন সোশ্যাল নেটওয়ার্কস। যত বেশি সম্ভব বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপে আপনি জয়েন করুন, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আপনি ইনভলভ হন। যত অর্গানাইজেশনে যাবেন, যত সাইক্লিং এ যাবেন, ডিবেটিং এ যাবেন, বাইকিং এ যাবেন, ফটোগ্রাফিতে যাবেন, ওয়ার্কশপে যাবেন, সেমিনার, যা কিছুই আপনি করেন সেখানে সেখানে তো আপনার ডিলিংস হবে কার সাথে? মানুষের সাথে। কোন মানুষ যে আপনার কোন কাজে লেগে যাবে এটা কেউ কিন্তু বলতে পারে না। এটা আপনার জন্য একটা অ্যাসেট হবে। এবং আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান, অনেকে আপনাদের মধ্যে আছে আমি জানি যারা এনজিও সেক্টরে কাজ করতে যায়, যারা উইমেন নিয়ে কাজ করতে চায়, চিলড্রেন নিয়ে কাজ করতে চায়, যারা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিগুলোতে কাজ করতে চান, যারা ব্যাংকে কাজ করতে চান, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতে চান, তাহলে আপনি এখন থেকেই সেই ধরনের অর্গানাইজেশনাল ইনভলভমেন্ট তৈরি করুন। আপনি যদি ভবিষ্যতে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতে চান তাহলে মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন ইন্টার্নশিপ আপনি অ্যাভেল করুন, তাদের বিভিন্ন ওয়ার্কশপে আপনি পার্টিসিপেট করুন, সার্টিফিকেট গুলো কালেক্ট করুন, ওখানকার যে বিভিন্ন ব্যক্তিরা আছেন তাদের সাথে আপনার কমিউনিকেশন তৈরি করুন। এবং আমরা ফেসবুকে যাকে তাকে অ্যাড করি, যাকে তাকে অ্যাড না করে, যার তার সাথে চ্যাট না করে, আপনি বরং যে মানুষটি আপনার ভবিষ্যৎ প্রফেশনাল লাইফের জন্য রিলেভেন্ট তাকে আপনি অ্যাডে রাখুন। আপনি আপনার বন্ধু বান্ধবকে অবশ্যই অ্যাড করবেন, ফ্যামিলি মেম্বারকে অ্যাড করবেন, কিন্তু আমি বলবো যে আপনি আপনার একটা ফোকাস, আরেকটা ফোকাস থাকতে হবে, যেটি হচ্ছে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের সাথে যে যুক্ত। আপনি যদি ল পড়েন তাহলে আপনি যে সেক্টরে যেতে চান, ফর এক্সাম্পল আপনি কর্পোরেট ল প্র্যাকটিস করতে চান, কর্পোরেট লতে যেতে চান, তাহলে আপনি যে কর্পোরেট লয়ার, বাংলাদেশের বেস্ট কর্পোরেট লয়ার যারা আছে তাদের সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাদের সাথে আপনি ফেসবুকে কানেক্ট হন, তাদেরকে রিকোয়েস্ট করুন। আপনি যদি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে চান তাহলে টপ ফ্রিল্যান্সারদের সাথে আপনি কমিউনিকেট করুন, কানেক্ট করুন। আপনি যদি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যেতে চান, ডেভেলপমেন্ট এজেন্সিতে যেতে চান, তাহলে যারা ওখানে কাজ করছে, যারা ভালো পজিশনে আছে, আপনি তাদের সাথে, আপনি তো স্টুডেন্ট, আপনি তাদেরকে রিচ করার চেষ্টা করুন। আমরা রিচ করার সহজ উপায় হলো এখন ফেসবুক, লিঙ্কডইন আছে, লিঙ্কডইন আছে,
ফেসবুক আছে, টুইটার আছে, অজস্র মাধ্যম আছে। আপনি আপনার ইন্টারেস্ট তাকে শো করুন, আপনি আপনার কোনো রিলেভেন্ট এক্সপেরিয়েন্স থাকলে, রিলেভেন্ট কোনো আগ্রহ থাকলে আপনি সেটা তাকে শো করুন, ওনার কোনো অফার থাকলে আপনি সেটা অ্যাকসেপ্ট করুন, তার সাথে আপনার পার্সোনাল ইনভলভমেন্ট বাড়ান, নেটওয়ার্ক তৈরি করুন। পরবর্তীতে যখন আপনি গ্রাজুয়েট হবেন, আপনি যখন সেই চাকরির জন্য যখন উপযুক্ত হবেন, আপনি যখন ভাইবা দিতে যাবেন, আপনি যখন সিভি ড্রপ করবেন, ডেফিনেটলি ইউ উইল গেট প্রায়োরিটাইজড। তাই তো হবে যে এগুলোর সাথে ইনভলভ ছিল না, যাকে নিয়োগকারী কর্তৃপক্ষের কোনো ব্যক্তি চিনে না, যাকে ওই কোম্পানির বা ওই প্রতিষ্ঠানের কেউ যাকে চিনে না, যার ওই রিলেভেন্ট কোনো এক্সপেরিয়েন্স নাই, তার বদলে যে ওই রিলেটেড কাজ করেছে, ওই রিলেটেড ইন্টার্নশিপ করেছে, ওই রিলেটেড ওয়ার্কশপ করেছে, সেমিনার করেছে, সার্টিফিকেট গেইন করেছে, ওই রিলেটেড সফট স্কিলগুলো ডেভেলপ করেছে, ওই সেক্টরের যারা স্টেক হোল্ডার আছে, ব্যক্তিরা আছে, তাদের সাথে যার ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়েছে, যাদের সম্পর্কে ওই কর্তৃপক্ষ জানে, স্বাভাবিকভাবেই আপনার প্রফেশনাল অ্যাক্সিলারেশনের জন্য এটা আপনাকে অসম্ভব কাজ দিবে। আপনি ফেসবুকটাকে পজিটিভ ভাবে ব্যবহার করেন, ফেসবুকটাকে আপনি কাজে লাগান, সোশ্যাল নেটওয়ার্কিং তৈরি করুন, রাইট? So know your ability, discover your talent, start taking chances। যেখানেই সুযোগ পাবেন, যেখানেই অপরচুনিটিস পাবেন, যেটাই সামনে আসবে, গ্রাব ইট, ইনভলভ হয়ে যান, গেট ইনভলভ, করে ফেলুন। কোন একটা ওয়ার্কশপ আসছে, করে ফেলুন। এই যে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যে এরকম যে 16th সিইউডিএস যে পাবলিক স্পিকিং ওয়ার্কশপ আপনারা যে ইনভলভ হয়েছেন, দ্যাটস ইট। এই যে আপনি এটা জানতে পারলেন, এই যে আমার সাথে আপনার পরিচয় হলো, ইজ নট দ্যাট আপনার সাথে এতে 1000 স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছে, তো আমার সাথে তো আপনাদের এই ওয়ার্কশপটি না করলে তো আপনার সাথে আমার পরিচয় হতো না, ইজ নট দ্যাট। তাহলে আপনার সাথে আমার পরিচয়ের একটা মাধ্যম কিন্তু এখন এই সিইউডিএস ওয়ার্কশপ। ভবিষ্যতে কোন একটা কমন প্ল্যাটফর্মে, কোন একটা জায়গায় আপনাকে যদি আমি পাই, আপনি যদি আমাকে পান, আমি আপনাকে না চিনলেও আপনি তো আমাকে চিনবেন, তাই না? আপনি তো আমাকে চিনবেন যে দিস ইজ সাইদ হাসান খালিদ, আমার সাথে সিইউডিএস এর ওয়ার্কশপে দেখা হয়েছিল। আপনি যখন এই কথাটি বলবেন আমাকে যে স্যার আপনার সাথে আমার সিইউডিএস ওয়ার্কশপে দেখা হয়েছিল, আমি আপনার ওয়ার্কশপটি করেছিলাম, তাহলে যে ওয়ার্কশপটি করে নাই আর যে ওয়ার্কশপটি করেছে তার সাথে কিন্তু একটা ডিফারেন্স কিন্তু তৈরি হয়ে যাবে। আই উইল ফিল মোর অ্যাটাচড, আমি আপনার সাথে অনেক বেশি অ্যাটাচড ফিল করব ন্যাচারালি। তো এটাই হচ্ছে যে এই ইনভলভমেন্টের গুরুত্ব। ইট ক্যান চেঞ্জ ইউর ক্যারিয়ার, ইভেন লাইফ ফর এভার, ওয়ান্স ইউ কাম টু নো ইউর এরিয়া অফ ইন্টারেস্ট অ্যান্ড স্কিল। আমার এরকম অনেক পরিচিত লোক আছে যাদের এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজেই তাদের প্রফেশন হয়ে গেছে। আমার এক বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে সে ফটোগ্রাফার হয়ে গেছে। সে কিন্তু লয়ার, মানে ল ডিগ্রি নেওয়া, কিন্তু সে লয়ার না হয়ে, ল ডিগ্রি নিয়ে ল রিলেটেড কোনো প্রফেশনে না গিয়ে সে ফটোগ্রাফার হয়ে গেছে। এরকম অনেক মানুষকে আমি চিনি যারা তাদের ক্যারিয়ার চেঞ্জ করে ফেলেছে জাস্ট বিকজ অফ দ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এটার মধ্যে ভালোবাসা যদি তৈরি হয় আপনার ভিতরে, সো আপনাকে অলরাউন্ডার হতে হবে। So people good at many things are always preferred over people who can do only one thing correctly. বর্তমান যুগ হচ্ছে যে এটা অলরাউন্ডারের যুগ। আপনাকে মাল্টিপল স্কিল আপনাকে তৈরি করে মাল্টিটাস্কিং হতে হবে। So being all-rounder will make you reliable, independent and versatile. So come on, paint the canvas of your life with many colors and patterns. Don't make it boring and plain. লাইফটাকে প্লেন কেন করে রাখবেন? টিমওয়ার্ক, এই যেটা একটা স্কিল, টিমওয়ার্ক, এই টিমওয়ার্কটা কিভাবে হবে? যখন আপনি অর্গানাইজেশনে কাজ করবেন। আপনি যদি একা একা থাকেন, বিশ্ববিদ্যালয়ে আসলেন, ক্লাস করলেন, একা একা বাসায় চলে আসলেন, আপনার কোনো গ্রুপ নাই, আপনার কোনো অর্গানাইজেশনের সাথে ইনভলভ হলেন না, তাহলে আপনি একটা টিম হয়ে যে কাজ করতে হয় এটি কিন্তু আপনি শিখবেন না। কিন্তু আপনি যখন পরবর্তীতে প্রফেশনাল লাইফে যাবেন তখন কিন্তু এই টিমওয়ার্কটি আপনার লাগবে, এই কমিউনিকেশন স্কিল আপনার লাগবে। এবং আপনারা যে কোনো বাংলাদেশের বর্তমানে যে কোনো বিজ্ঞাপন, চাকরির বিজ্ঞাপন খুলে চাকরির জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যদি একবার যদি আপনি পড়ে দেখেন, আপনি সেখানে 100% যে রিকোয়ারমেন্টস গুলো পাবেন তার মধ্যে একটি হচ্ছে কমিউনিকেশন স্কিল, ফ্লুয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ এবং টিমওয়ার্ক। আপনাকে টিমে কাজ করা শিখতে হবে। টিমে কাজ করা আপনি কখন শিখবেন? সেটা হচ্ছে যদি আপনি অর্গানাইজেশন করেন, আপনি সংগঠন করেন, আপনি যদি স্কিলগুলো অর্জন করতে পারেন। সো লাস্টলি আমি শেষ করে দিব, আমার আলোচনা শেষ হচ্ছে লিভ দ্য লাইফ ইউ লাভ এন্ড লাভ দ্য লাইফ ইউ লিভ। লিভ দ্য লাইফ ইউ লাভ। যে জীবন আপনি ভালোবাসেন,
সে জীবন আপনি যাপন করুন, অ্যান্ড লাভ দ্য লাইফ ইউ লিভ। ওকে, সো বি এ চেঞ্জ মেকার, বি এ চেঞ্জ মেকার। আপনি তো একটা চেঞ্জ নিয়ে আসতে পারেন আপনার জীবনে, আপনি চেঞ্জ আনতে পারেন। একইভাবে আপনার কার্যবলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের ভিতর দিয়ে আপনি আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার চারপাশের মানুষের জীবনেও কিন্তু ইউ ক্যান ব্রিং চেঞ্জ অ্যান্ড ইউ ক্যান বি আ চেঞ্জ মেকার। So thank you very much. Thanks for your attention. Now I will be answering questions if there is any. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সেটি আনসার করব। অনেক ধন্যবাদ। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। স্যার আপনার ক্লাসটা আমরা সবাই বেশ ভালোভাবে উপভোগ করেছি এবং এখানে যারা যারা ছিল প্রত্যেকটা পার্টিসিপেন্টই তাদের কমেন্টগুলো দেখে আমরা বুঝতে পারছিলাম। তো স্যার প্রত্যেকেরই বেসিক্যালি প্রশ্ন ছিল পাবলিক স্পিকিং রিলেটেড, যে কিভাবে বাসায় প্র্যাকটিস করা যায় কিংবা কিভাবে জড়তা বা ভীতি কাটিয়ে কাজ করা যায়, এইগুলো নিয়েই সবার প্রশ্ন ছিল। আর মোটামুটি এখানে সবাই প্রশ্ন করছে বিভিন্ন, স্যার আপনি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে জড়িত হওয়ার জন্য, সাইক্লিস্ট কিংবা কোথাও ট্যুরে যাওয়ার জন্য বললেন। আচ্ছা, একটা প্রশ্ন বললে মনে হয় আমার জন্য আনসার করতে সুবিধা হবে। আমি যদি প্রথমে যেটা বলছি যে কিভাবে পাবলিক স্পিকিং ডেভেলপ করা যায়, আমি মনে হয় সেটি আলোচনার মধ্যে বলেছি। একটি উপায় হচ্ছে অর্গানাইজেশন করা। আপনি যখন অর্গানাইজেশনে ইনভলভ হবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার পাবলিক স্পিকিংটা ডেভেলপ করবে, কারণ আপনাকে বেশি বেশি কথা বলতে হবে। আর কথা বলা শেখার জন্য তো আলাদা করে এই যে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আছে বা অন্যান্য যারা পাবলিক স্পিকিং করায়, ডিবেটিং করায়, আপনারা তাদের সাথে যুক্ত হতে পারেন। চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এখন তো বিশ্ববিদ্যালয় বন্ধ, যখন বিশ্ববিদ্যালয় ওপেন হবে তখন কিন্তু আমি যতদূর জানি যে তারা নিয়মিতভাবে প্র্যাকটিস সেশন করায়। আপনারা অনলাইনে বা ভার্চুয়ালি প্র্যাকটিস করান কিনা আমার সেটি জানা নাই, যদি সেটির সুযোগ থাকে। স্যার এই করোনার সময়টাতে আমি প্রতিদিনই স্যার ভার্চুয়ালি প্র্যাকটিস করেছি ডিসকর্ড সার্ভারের মাধ্যমে। সেটি অসাধারণ। তাহলে তো আপনারা ঘরে বসেই কিন্তু সিইউডিএস এর এটাতে আপনারা পার্টিসিপেট করতে পারেন, এবং একই সাথে আপনারা কিন্তু আপনাদের বাসাতেও প্র্যাকটিস করতে পারেন, যেটা আমি করেছি। আমি আমার স্টুডেন্ট লাইফে আমি এভাবে প্র্যাকটিস করতাম। সেটি হচ্ছে আমি কোন একটা টপিক কাগজের মধ্যে লিখে নিই। ফর এক্সাম্পল আমি বললাম যে আজকের আমার যে এক্সপেরিয়েন্স সেটা নিয়ে আমি একটি বক্তৃতা দিব, কথা বলবো। তো আমি যেটি করতাম সেটা হচ্ছে আমি পয়েন্টস গুলো নোট করে নিতাম, নোট করে নিয়ে আমার এক পাশে থাকতো, আমি আয়নার সামনে দাঁড়িয়ে সেটার উপরে প্র্যাকটিস করতাম। তো বক্তৃতা দিতাম, হয়তো ভুল হতো, মিস্টেক হতো, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যেত আর কি। সো সিইউডিএস এর সাথে করলে যে উপকারটা হবে বা অন্য একটা সংগঠনের সাথে করলে উপকারটা হবে সেটি হচ্ছে আপনার বক্তৃতার মধ্যে যে ভুলগুলো আছে, আপনার স্পিচের মধ্যে কোনো ভুল থাকলে সেটা কিন্তু কারেক্টেড হয়ে যাবে, কারণ তারা কিন্তু আপনার ত্রুটিগুলো কি কি আছে সেটা আপনাকে ধরিয়ে দিতে পারবে। এবং ওখানে যারা সিনিয়র ডিবেটার আছেন, যারা অর্গানাইজেশনাল ক্যাপাসিটিতে আছেন, ওরা কিন্তু আপনার ত্রুটিগুলো, আপনার ফেলাসিগুলো, আপনার ফল্টগুলো ওরা আইডেন্টিফাই করে দিতে পারবে। ফলে আপনি প্রতিনিয়ত কিন্তু রিফাইন্ড হতে থাকবেন। এটি অনেক বড় একটা অপরচুনিটিস আমি মনে করি। ধন্যবাদ। আর স্যার আমার মনে হয় যখন আমরা প্র্যাকটিস করব, ফোনে যদি রেকর্ডারটা অন করে রাখি তাহলে নিজের স্পিচটাও শোনা যায়। এরপর স্যার রেকর্ডারটা যখন আমি শুনি তখন আমি নিজেই বুঝতে পারি যে ওখানে আমার কি কি সমস্যা আছে বা আমার কাছে এটা শ্রুতিমধুর মনে হচ্ছে কিনা। আর ইংরেজির জন্য আমি মনে করি যে আপনি তখনই ভালো ইংরেজি বলতে পারবেন যখন আপনি ভালো ইংরেজি শুনবেন, অর্থাৎ শোনার সাথে বলাটা রিলেটেড। আমরা তাই বলি যা আমরা শুনি। ফলে দেখা যাবে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যারা বোবা তাদের একটা বড় অংশই কিন্তু আসলে শুনতে পায় না। তারা শুনতে পায় না দেখেই তারা বলতে পারে না। সুতরাং আমি যেভাবে শুনবো সেভাবেই বলবো। ফলে দেখা যাবে একটা বস্তিতে যে বাচ্চা থাকে, সে যে ভঙ্গিতে কথা বলে, যে একটা পরিচ্ছন্ন আবাসিক এলাকায় থাকে, বনেদি পরিবারে, তার কথা বলার মধ্যে পার্থক্যটা তৈরি হয় আসলে শোনা থেকে। ফলে আপনি যত ভালো ইংরেজি শুনবেন, প্র্যাকটিস করবেন শোনার, সেটা বিবিসি শুনতে পারেন, সেটা আল জাজিরা শুনতে পারেন, অনেক ইংরেজি নিউজ চ্যানেল আছে, সেগুলো শুনতে পারেন। যত বেশি শুনবেন তত ভালো আপনি বলবেন, এবং বলাটা প্র্যাকটিস করতে হবে। আর ইংরেজি লিখতে গেলে হচ্ছে যত ভালো ইংরেজি পড়বেন তত ভালো ইংরেজি আপনি লিখবেন। ভেরি সিম্পল। স্যার আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আমরা যখন ভার্সিটিতে ভর্তি হতে যাই, যখন ফ্রেশাররা আসে, অনেকেরই ছোটবেলা থেকে বা স্কুল কলেজ লেভেল থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত থাকার এইটা পাওয়া যায় না।
যে তারা আগে থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে জড়িত ছিল এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো ভার্সিটিতে এসে যখন অনেকগুলো অপশনস দেখে, যখন চারদিক থেকে দেখে বিভিন্ন ক্লাবই তাদেরকে বলছে যে এটা করো এটা করো, তো তাদের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে। কোন ক্লাসটাতে যাব, আমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোথায় সময় দিলে ভালো, কিংবা আবার অনেক সময় এটা নিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগে যে আমি ওই জায়গাটাতে গেলে আসলে কতটুকু সার্ভ করতে পারবো, যেহেতু আমার আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো স্যার এই ব্যাপারে আপনি কি বলতে পারেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি মনে করি যে প্রথম দায়িত্ব হচ্ছে আমার পড়াশোনা ঠিক রাখা। আমি যে এতগুলো অ্যাক্টিভিটি দেখালাম, এই যে অনেকগুলো ছবি আমি দেখিয়েছি, এগুলো ছবি যদি শুধু আমার প্রফেশনাল আইডেন্টিটি বাদ দিয়ে যদি শুধু ছবিগুলো যদি কেউ দেখে, আমি তো মানে যে পরিমাণ অ্যাক্টিভিটি করেছি লাইফে এই পর্যন্ত সোফার, আমি তো খুব অল্প একটা অংশ আপনাদের সামনে হয়তো আমি ডেমনস্ট্রেট করলাম, খুবই অল্প দুই একটা ছবি। কিন্তু এই ছবিগুলো দেখলে, আমার ফেসবুক অ্যাক্টিভিটি দেখলে সবারই ধারণা হয় মানে আমি মনে হয় লেখাপড়া করি না, আমি সারাদিন শুধু ঘুরে বেড়াই, সারাদিন শুধু বাইক চালাই, হ্যাঁ ট্রাভেল করি। বাট দ্যাটস নট ট্রু। নিশ্চয়ই আমার অনেক ল ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও এখানে শুনছে, হ্যাঁ আমি কিন্তু ক্লাস নেই এবং ক্লাসে ফাঁকি দিই না। সুতরাং আমার প্রফেশনাল ইন্টিগ্রিটি ঠিক রাখতে হবে। সুতরাং আমি টিচার হিসেবে আমার প্রথম কাজ হচ্ছে ক্লাস নেওয়া, স্টুডেন্ট হিসেবে আপনার প্রথম কাজ হচ্ছে ক্লাস করা, সব ক্লাস করা, অ্যাটেন্টিভ থাকা, আমার পড়াশোনা ঠিক রাখা। আমি এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্য এটাই ছিল যে এটা বোঝানোর জন্য যে এটা পড়াশোনার সাথে এটার ক্ষতির কোনো সম্পর্ক নাই যদি আপনি এক্সেসিভ কিছু না করেন। আপনাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। তো সুতরাং অনেকেরই ধারণা, যে আমাদের অনেক মা বাবারও ধারণা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করলে মনে হয় আমার লেখাপড়া কম্প্রোমাইজ হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করি না। বিষয়টা হচ্ছে ব্যালেন্সিং এর বিষয়। আপনি কিছু না করুক, সারাদিন ঘরের ভিতরে বসে থেকেও আপনি নষ্ট হয়ে যেতে পারেন, আপনার পুরো সময়টা আপনি নষ্ট করে ফেলতে পারেন। আচ্ছা না, এমনও অনেক দিন গেছে, আপনারা নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবেন, করোনার শুরুর দিকে যে সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থেকে কাটিয়ে দিয়েছি, কিছুই করি নাই। তো আমি তো কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি নাই, কিন্তু আমার পুরো একটা দিন ওয়াস্টেড। তো বিষয়টা আসলে পুরোপুরি টাইম ম্যানেজমেন্টের উপরে। তো আমি মনে করি যে আপনি স্টুডেন্ট হিসেবে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার লেখাপড়া ঠিক রাখা, আপনার এডুকেশন ঠিক রাখা, আপনার জিপিএটা একটা মোটামুটি ভালো জিপি আপনি রাখা। আপনি যদি ফার্স্টও না হতে পারেন, আপনি শুরুর দিকে যেন একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জিপিএ নিয়ে যেন আপনি বের হতে পারেন, সেটি আপনাকে আগে এনশিওর করতে হবে। তারপর লেখাপড়া ঠিক রেখে এরপর আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার ইন্টারেস্ট কোনটা, কোনটাতে বেশি আপনি আগ্রহ পান। আপনি এখন আমার আগ্রহ ট্রাভেলিং, ট্রেকিং, ডেফিনেটলি। এখন অনেকের আছে যে বডি বিল্ডিং, সে বডি বানাবে, সিক্স প্যাক বানাবে, সেটা আমার আগ্রহ না, আমি ওদিকে যাইনি। যার যেটি আগ্রহ সে সেখানে যাবে। অথবা আপনি যেটা করতে পারেন যে বিভিন্ন সংগঠনে প্রাইমারিলি ইনভলভ হয়ে আপনি দেখতে পারেন যে তারা যে কাজকর্মগুলো করছে সেটা আপনাকে ইন্টারেস্ট করছে কিনা। দ্যাটস ইট। তবে ব্যালেন্স রাখতে হবে। স্যার এটাই আসলে, আর পরিবার থেকে আসলে এই সাপোর্টটা পাওয়া অনেক বড় একটা ব্যাপার। স্যার আমি যখন এক্স্যাক্টলি। স্কুল কলেজে ডিবেট করতাম তখন আমার বাসা থেকে আম্মু কখনোই মানে খুব বেশি ওয়ার্মলি অ্যাকসেপ্ট করে নাই যে পড়াশোনা বাদ দিয়ে ডিবেট করতে যাবা, কেন যাবা, এরকম। তো দেখা যেত আমি পালিয়ে পালিয়ে ডিবেট করতে যেতাম স্কুল থেকে টিচারদের সাথে। পরে আস্তে আস্তে যখন দেখলো যে আমার পড়াশোনাও এবং হচ্ছে এক্সট্রা কারিকুলার সবকিছুই খুব ভালোভাবে যাচ্ছে আর ব্যালেন্স হচ্ছে, তখন আর হুম। কিছু বলে নাই। এখন স্যার দেখা যাচ্ছে এক্স্যাক্টলি, আমি মনে করি যে এটা আপনার একার গল্প না আর কি, এটা আমাদের সবার গল্প। ওই যে আমি আমার আলোচনার মধ্যেও বলেছিলাম, আমি প্রচুর বই পড়তাম, 3 ঘন্টা পড়তাম, এবং আমি এত বেশি মানে বইপত্র পড়তাম, বাইরের বই পড়তাম যে আমার বাবা মার, এবং আমি লেখালেখিও করতাম সেই ছোটবেলা থেকে আর কি। হ্যাঁ, কবিতা লিখতাম। পরে অবশ্য আর পরবর্তীতে কবিতা লেখা বন্ধ হয়ে গেছে, চর্চা বন্ধ হয়ে গেছে। তো এই যে নানা, আপনি যেটা বললেন যে পারিপার্শ্বিক প্রেশার, সেই ছোট বয়সে কবিতা লিখছি, তো এটা অনেকেই মনে করছে যে আমি মনে হয় প্রেম করি, প্রেমিক না হলে কবি কিভাবে হলাম। হ্যাঁ, তো কবিতার মধ্যে যেহেতু প্রেম, তো এটি যে সব সৃষ্টিকর্ম যে আসলে আত্মজীবনীমূলক হবে এমন তো কোনো কথা নেই, যে মানুষের ধারণা তৈরি হয়। আমাদের বাবা মার ওই কনসার্নটি থাকে যে এগুলো করতে গিয়ে তার কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা সে তার মূল যে লেখাপড়া সেখান থেকে সে ডেভিয়েট হচ্ছে কিনা। এটি আপনারই দায়িত্ব, আপনাকে এমন ভাবে কাজটা করতে হবে। আপনাকে প্রথমেই মনে রাখতে হবে, আমি সবসময় এই কথাটি বলি, আপনার লেখাপড়া হচ্ছে এক, লেখাপড়ার মান হচ্ছে 1, আর সমস্ত এক্সট্রা কারিকুলারের মান হচ্ছে আমি মনে করি 0। একের আগে আপনি যত জিরোই বসান, একের আগে যত জিরোই বসান, মান কত থাকবে? একই থাকবে। আর যখন আপনি এক ঠিক রেখে তার পাশে যখন আপনি পরে যখন জিরো বসাবেন, আপনি ডিবেট করলেন একটা জিরো,
আপনি মুটিং করলেন আরেকটা জিরো, আপনি ট্রাভেলিং করলেন আরেকটা জিরো, আপনি কালচারাল অ্যাক্টিভিটি করলেন আরেকটা জিরো। যত জিরো বসাবেন আপনার একের মান তত কি হতে থাকবে, মাল্টিপ্লাইড হতে থাকবে। এখন আপনি যদি এক ঠিক না রেখে আপনি যদি শুধু জিরো বসাতে থাকেন, আলটিমেটলি এতগুলো জিরো হবে, গোড়ার আন্ডা হবে, কিছু হবে না। দ্যাটস ইট। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কাদের সাথে মিশছি, এটাও একটা ব্যাপার। আমরা যখন ক্লাবগুলোতে বা বিভিন্ন অর্গানাইজেশন গুলোতে যাই, আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি বা আশেপাশের মানুষজন, আমার সঙ্গটা কেমন, এই জিনিসটাও স্যার বিচার করতে হবে অবশ্যই। এটাই তো স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার এতক্ষণ ধরে আমাদের থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে সময় থ্যাংক ইউ সো দিয়েছেন। মাচ। এখানে আমি আরো কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রশ্নগুলো মনে হয় একটু আনসার করে দিলে ভালো হয়। অবশ্যই। স্যার একজন প্রশ্ন করেছে, ইংরেজি ডেভেলপমেন্ট করার জন্য আমরা যে মুভি দেখবো সেটা কি সাবটাইটেল সহ দেখবো নাকি সাবটাইটেল ছাড়া দেখবো? আমি মনে করি যে শুরুতে সাবটাইটেল সহ দেখলে ভালো, কানে হেডফোন নিয়ে দেখতে হবে, এটা উপকার বেশি হয়। পরবর্তীতে আস্তে আস্তে আমরা সাবটাইটেল ছাড়াই আপনার মুভি বুঝতে পারবেন আর কি। স্যার একজন বলছে যে স্যার আমি বাইক চালানো শিখতে চাই, এক্ষেত্রে আমি কোন অর্গানাইজেশনের সাথে কথা বলতে পারি? আচ্ছা, আমি আপনাকে শিখিয়ে দিতে পারি, যদি মোটরসাইকেল চালানো শিখতে চান, নো প্রবলেম, মোস্ট ওয়েলকাম। তবে চট্টগ্রামে অনেক প্রতিষ্ঠান আছে, আপনি আমার তো ফেসবুক আইডি আমার গ্রুপে আছে, আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে এটা ম্যানেজ করে দিব আর কি, অসুবিধা নেই। আর যারাই বাইক চালাতে জানে, আপনি যে কেউ, আপনার বন্ধু বান্ধব, বড় ভাই, যে কাউকে বললেই কিন্তু আপনাকে শিখিয়ে দেবে। একজন প্রশ্ন করেছে, would you please explain how come one can develop or make strong argumentative points? আমার মনে হয় এটা খুব অল্প পরিসর, এটা আনসার দেওয়াটা খুব ডিফিকাল্ট। আপনি, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আপনি যদি ডিবেট করেন এটা আস্তে আস্তে আপনার এই আর্গুমেন্টিভ স্কিলটা আপনার ডেভেলপ করবে। স্যার এটাই। আর স্যার মোটামুটি যারা কমেন্ট করেছে প্রত্যেকটারই স্যার আপনি উত্তর দিয়েছেন, সবার প্রশ্নেরই মোটামুটি উত্তর দেওয়া হয়েছে। স্যার আপনার কাছে আমরা আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের সেশনটি এখানেই শেষ করব। স্যার সিইউডিএস এর পাশে আপনাকে আমরা যখনই চেয়েছি সবসময় পেয়েছি, সেই দীর্ঘ 2011 সাল থেকে স্যার আপনার সাথে আমাদের পথ চলা। আশা করি এই পথ চলা আরো অনেক অনেক বছর দীর্ঘায়িত হবে। সিইউডিএস এর পাশে সাইদ হাসান খালিদ স্যারকে আমরা সবসময় পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমি ধন্যবাদ সারা, এটা আমি খুব এনজয় করেছি কথা বলে, দীর্ঘ সময় কথা বললাম, এত ধৈর্য নিয়ে যে সবাই শুনেছে এটাও অনেক বড় পাওয়া। তবে আপনারা যদি যে কোনো এখানে যারা আজকে পার্টিসিপেট করেছেন, আজকের পরে আমি চাই যে আপনি যে কোনো একটা অ্যাক্টিভিটি, হোয়াট এভার ইউ লাইক, যেটা আপনার পছন্দ হয়, ভালো লাগে, ইনভলভ হয়ে যান, শিখে ফেলুন, আজকে শুরু করে দিন। হোয়াই নট টুডে, হোয়াই টুমোরো, কালকের জন্য অপেক্ষা করবেন না, আজকে শুরু করে দিন। হ্যাঁ, যদি সম্ভব হয় আজকে রাতেই শেখা শুরু করা দেওয়া, যদি সম্ভব হয় শুরু করে দিন। জীবন খুব সংক্ষিপ্ত, লাইফ ইজ ভেরি শর্ট। তো আজকে যারা পার্টিসিপেট করেছেন তাদের ভিতরে কেউ যদি আমার এই লেকচারের পরে যদি একটা স্কিল যদি আপনি অর্জন করতে পারেন, একটা জায়গায় যদি আপনি নিজেকে ইনভলভ করতে পারেন, দ্যাট উইল বি মাই প্রিভিলেজ। আর যারা আমাকে শুনলেন আজকে, নিশ্চয়ই এই গ্রুপের মধ্যে আমার নাম আছে। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট আসলে ফিল আপ হতে পারে যে আমি ফ্রেন্ড হিসেবে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। তবে আপনি যদি যে কোনো বিষয় নিয়ে আমার কোনো পরামর্শ চান, আপনার কোনো অর্গানাইজেশনে আপনি যদি ইনভলভ হতে চান বা তাদের অ্যাড্রেস চান, তাদের সাথে কমিউনিকেশন চান, অথবা আপনি যে কোনো পরামর্শ আমার কাছ থেকে চাইলে আমাকে ফেসবুকে মেসেজ পাঠিয়ে রাখলে আই উইল ট্রাই টু আনসার দোজ কোয়েশ্চেন্স পরবর্তীতে। তো আমি চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্ল্যাটফর্মে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর সারা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। স্যার আপনাকে অনেক কৃতজ্ঞ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও আপনাকে আমাদের সাথে কামনা করছি। স্যার এছাড়াও আজ যারা যারা আজকে প্রোগ্রামটি উপভোগ করেছেন তাদের জন্য জানিয়ে রাখতে চাই, অন্য সময়ে আমাদের ইমনি সেশন ছিল প্রতি মঙ্গলবার, আমরা ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট সেশন করতাম, সেটা দুপুর 1:30 থেকে করতাম, এবং প্রতি বৃহস্পতিবার বাংলা ডিবেট সেশন করতাম, সেটাও দুপুর 1:30 থেকে। এখন করোনাকালীন সময়ে ডিসকর্ড সার্ভারে আমরা প্রতিদিনই অনলাইনে ডিবেট প্র্যাকটিস করছি, সেটাও প্রতি মঙ্গলবার রাত 9টায় বা ইংলিশ ডিবেট সেশনটা আমরা প্র্যাকটিস করছি, আর প্রতি বৃহস্পতিবার রাত 9টায় ডিসকর্ড সার্ভারে আমরা বাংলা ডিবেট সেশন প্র্যাকটিস করছি। যারা যারা আজকের সেশনে পার্টিসিপেট করেছেন আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো, এবং আমরা আন্তরিকভাবে চাই আপনারা সবাই আমাদের সাথে ডিবেট সেশনে সবসময় আসবেন। আর ডিসকর্ড সার্ভারের যে লিঙ্ক সেটা আপনারা ইভেন্টে এবং আপনাদের যে গ্রুপটা আছে
16 সিইউডিএস ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ওয়ার্কশপ এখানে পেয়ে যাবেন। এছাড়াও সিইউডিএস এর যে কোনো মেম্বারের কাছ থেকে আপনারা সবসময় সব ধরনের হেল্প পাবেন। সেটার আশা ব্যক্ত করে সবাইকে আজকের মতো ধন্যবাদ। আবারও সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি সারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।